এই হ্যাকিং, রোবারি এসব নিয়ে কোনো আলোচনাই চাইছি না আমি আর। আয়ান যা করেছে সেটা আমিই বুঝ। বলতে বলতেই পেছন ফেলেন শুদ্ধ, কিন্তু আমাকে দেখে থেমে গেলেন উনি। অনেকটা অপ্রস্তুত হয়ে গেছেন সেটা টের পেয়েছি আমি। আজ সকালটায় শুদ্ধর কপালে আমিই ঠোঁট ছুঁয়েছি। ওনার তবুও ঘুম ভাঙেনি। কিছুক্ষণ নীরবে চেয়ে রইলাম। কতটা শান্ত, কতটা নিষ্পাপ ঘুমন্ত চেহারা। তবুও এই চেহারার আড়ালে চাপা কষ্টের আনাগোনা। উঠে ফ্রেশ হয়ে শুদ্ধর জন্য একদম কফি বানিয়ে নিয়ে রুমে ঢুকলাম। এসে দেখি শুদ্ধ উঠে গেছেন। অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছিলেন উনি। টি টেবিলে কফিটা রাখতে যাব, শুদ্ধ ফোনে কথাটা বলে উঠলেন। আমাকে দেখে ফোন কান থেকে নামিয়ে ঠান্ডা আওয়াজে বললেন, কখন এসেছিস? 2 সেকেন্ড আগে। আর কিছু বললেন না উনি। কফিটা এগিয়ে দিয়ে বললাম, আপনার কফি। নিঃশব্দে ওটা নিলেন শুদ্ধ। তারপর ফাইল আর কাগজপত্র গোছাতে লাগলেন উনি। তার উচ্চারণ করা হ্যাকিং, রোবারি শব্দ দুটো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, কিন্তু সে বিষয়ে শুদ্ধ বলতে চায়নি আমাকে, তাই কথা বাড়ায়নি আমি আর। বেরিয়ে আসছিলাম রুম থেকে। উনি বললেন, তুই বিশ্বাস করিস আমাকে, তাই না সিয়া? পিছন ফিরলাম, শুধু উত্তরের অপেক্ষায়। মৃদু হেসে বললাম, আমার বিশ্বাস মানেই তো আপনি। ঠিক কতটা বিশ্বাস করিস আমাকে? বিশ্বাস পরিমাপ করা যায়? যদি কোনোদিন তোকে পুরো পৃথিবী আর এই বিশ্বাসের মাঝে কোনো একটা বেছে নিতে হয়, তোর সিদ্ধান্ত কোনটা হবে সিয়া? ধক করে উঠল ভেতরটা আমার। তবুও নিজেকে সামলে তার দিকে এগিয়ে গেলাম। তার চোখে চোখ রেখে শক্তভাবে বললাম, আপনার জন্য সব করতে শিখেছি আমি শুদ্ধ, সব করতে পারবো আপনার জন্য। তাহলে আপনাকে কি করে বিকল্পে রাখবো বলুন? শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। আলতোভাবে তার পিঠে হাত রাখলাম। নিজের অজান্তে খামচে নিলাম তার মেরুন শার্টটা। এই বাহুডোরে থাকতে পারাটাই যে আমার জীবনের প্রাপ্তি। আর কিছুই চাই না, আমার কিছুই না। ব্রেকফাস্ট টেবিলে সবাই খাওয়াতে পূর্ণ মনোযোগী। আমার ভেতরটা শুধু খসখস করছে। কাল থেকে যেসব কথা শুনতে হচ্ছে আমাকে, তা যেন কোনো ঝড়ের আভাস দিচ্ছে যা সবটা এলোমেলো করে দেবে আমার। বারবার মনে হচ্ছে কোনোভাবে শুদ্ধ কোনো বিপদে জড়িয়ে যাচ্ছেন। কিছু তো হয়েছে ওনার, কিন্তু কি? উনি তো কোনো খারাপ কাজে জড়াবেন না। তবে কেউ কি ফাঁসাতে চাইছে ওনাকে? কেউ কোনো ক্ষতি চায় তার? কে? কেন? মিস্টার রায়হানের ব্যাংক অ্যাকাউন্ট পুরোটাই হ্যাক হয়ে গেছে শুদ্ধ। আব্বুর কথা ধ্যান ভাঙল আমার। আবারও হ্যাকিং? শুদ্ধ খাওয়া থামিয়ে আবারও স্বাভাবিকভাবে খেতে লাগলেন। বললেন, শুনেছি। এটা জানো, ব্যাংক রোবাররা শুধুমাত্র তার অ্যাকাউন্টেই টার্গেট করে থেমে নেই। মিস্টার আসলাম, মিস্টার তৌহিদ সহ আরও কয়েকজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্টও হ্যাক করার প্ল্যান ছিল ওদের। আর সবচেয়ে শকিং যেটা হলো, হ্যাকারদের ইউআরএল আমাদের অফিসেই ট্র্যাক হয়েছে। শুদ্ধ খাওয়া থামিয়ে দিলেন এবার। আব্বুর দিকে তাকিয়ে বললেন, সো হোয়াট আব্বু? আমাদের অফিসে ট্র্যাক হওয়াটা, আমাদের অফিসের কেউ সে কাজ করেছে তার কোনো এভিডেন্স নেই। অফিসে হাজারো ক্লায়েন্টস আসে, তাদের পিএ, নন অফিসিয়াল পিয়ন সহ, বিভিন্ন গ্রুপের ম্যানেজার সহ, এমনকি ওনারা পর্যন্ত বিজনেস ডিল করতে আসে। যদি কেউ অফিসে বসে এইসব করে থাকে তবে সেটা আমাদের দায় নয়। ঠিকমতো ইনভেস্টিগেট না করে এসব রোবারিতে আজাদ গ্রুপের নাম জড়াতে পারেন না ওনারা। একজ্যাক্টলি। এই কারণেই মিডিয়া চুপ। পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া যদি কোনো এলিগেশনস আনে, তাদের দেখে নেবে এই আসাদুজ্জামান আজাদ। এটা ওরা জানেন, তাই বিষয়টা এখনও আড়ালে। বাট শুদ্ধ, ওরা আমাদের কাছেও হেল্প চায় সিটিজেন হিসেবে। যে অফিসের দিকে আঙ্গুল উঠেছে সে অফিসটা আমাদের। আজাদ গ্রুপের ফাউন্ডার হিসেবে আমাদেরও উচিত ওদেরকে যতদূর সম্ভব হেল্প করা, তাই না? তাই আমি সমস্ত সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিয়েছি ওদের। শুধু একটু ভ্রুকুচকে থেকে শান্তভাবে বললেন, ভালো করেছ। তোমার কাউকে সন্দেহ হয় শুদ্ধ? শুদ্ধ চুপ করে গেলেন আবারও। আমি শুধু তার দিকে তাকিয়েই আছি। আম্মু বলল, এসব কথা এখন থাক না, খেতে দিন ছেলেটাকে। আর আপনিও খেয়ে নিন, যা হবার তা দেখা যাবে। পুলিশ তদন্ত করে অবশ্যই বের করবে আসল অপরাধীকে। তাছাড়া সে যেই হোক, অফিসের কেউ বা বাইরের, শাস্তি তো পাবেই। এ নিয়ে আপনারা তো এত বেশি ডিস্টার্ব হবেন না। আম্মুর কথা শেষে পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। মাহি বলল, ফুপি, শুদ্ধ ভাইয়া আর ইনসিয়া ভাবির বাইরে কোথাও যাওয়া দরকার, তাই না? মাথা নিচু করে রইলাম আমি, অপেক্ষা শুদ্ধর মতামতের। আম্মু বলল, ঠিক বলেছিস মাহি। শুনছেন, ছেলে মেয়ে দুটো বিয়ের পর থেকে সেই বাসাতেই রয়েছে ওদের। আব্বু বললেন, কোথাও যেতে চাও শুদ্ধ? ইনসু, তোর কি মত? আমি কিছু বলার আগে শুদ্ধ একদম স্বাভাবিকভাবে বললেন, মাস 3 পর ইউএসএ সেটেলড হওয়ার প্ল্যান আছে।
বিস্ফোরিত চোখে শুদ্ধর দিকে তাকালাম আমি। বাকি সবাই অবাক চোখে তাকিয়ে তার দিকে। শুদ্ধ ওভাবেই খাওয়ায় ব্যস্ত। আম্মু বলল, মানে? খাওয়া থামিয়ে শুদ্ধ মাথা তুলে বললেন, এক ফ্রেন্ডের ফিয়ন্সের, ও বলছিল ওর ফিয়ন্সে নাকি ইউএসএ যাচ্ছে স্টাডির জন্য। আর এসব কথা ওই ফ্রেন্ড আজই জানলো। ও ইনস্ট্যান্টলি ডিসাইড করে ফেলেছে ওর সাথে যাওয়ার। ইনফ্যাক্ট বিয়েটাও করে ফেলবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। শ্বাস ফেললাম আমি। শুদ্ধ যদি আগের কথার সাথে এই ফ্রেন্ডের ফিয়ন্সে জুড়ে না দিত, দম আটকে মরে যেতাম। মাহি বলল, ওই ভাইয়ার ফ্যামিলি সবাই মিলেই যাচ্ছে। বিষয়টা ভাবতেও ভালো লাগছিল। কোনোভাবে এমনটা কি আমার সাথে হতে পারতো? হয়তো পারতো। শুদ্ধ কত ভালোবাসেন আমাকে, আম্মু আব্বুও। কিন্তু আমি আমার জন্য শুধু শুধু কেন সবাইকে? শুদ্ধ বললেন, হ্যাঁ, ব্যাপারটা ওয়ার্ডের, তাই না? যারা লাইফ টাইম একসাথে থাকার প্ল্যান করছে তাদের মধ্যে ক্ষণিকের বিচ্ছেদের কত ভয়। এই আজব জিনিসটাই ভালোবাসা। শুদ্ধ ভাইয়া, কোথায় যেতে চাচ্ছ বউকে নিয়ে? বললে না? অফিসিয়াল এত সব ঝামেলার মধ্যে বেরোতে চাচ্ছি না কোথাও। সিয়া, তুই কি? না, আমারও কোথাও যাওয়ার ইচ্ছে নেই। কথা এই অবধিই থামল, কিন্তু সবার দিকে তাকে একটু অদ্ভুত লাগছিল। শুদ্ধবাদে মুসকি মুসকি হাসছে সবাই। কিন্তু কেন? কি এমন কথা হলো এখানে? আমার হাসি আসছে না কেন তবে? অফিসের জন্য বেরিয়ে গেছেন শুদ্ধ। বই খাতা কিছুক্ষণ উল্টে পাল্টে বিদ্যানদী ভাব ধরে বেরিয়ে এলাম রুম থেকে, সোজা মাহির রুমে। কিছুক্ষণ এ কথা সে কথা বলতেই ফোন বেজে উঠল আমার। আননোন নাম্বার। কেটে গেল কয়েকবার। আবারও কল আসলো। মাহি বলল, রিসিভ করো, হয়তো কারো আর্জেন্ট। কিছুটা সময় নিয়ে রিসিভ করে সালাম দিলাম। ওপাশে পুরুষালী কণ্ঠ। সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো ইনসিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আয়ান চৌধুরী। অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। এই লোকটা আমার নাম্বার কোথায় পেল? আমাকে কেন কল করেছে? হ্যালো। জি জি ভাইয়া বলুন। ফ্রি আছো? জি জি, মানে একটা গল্প শুনবে? কপাল কুঁচকে আসলো আমার। গল্প শোনাতে ফোন করেছেন উনি আমাকে? জোরপূর্বক হেসে বললাম, কিসের? একজনের জীবনের গল্প। আসলে ভাইয়া প্লিজ অল্প একটু সময় নেব। ভালো লাগছিল না তার কথা শুনতে, কিন্তু ফোনটা কেটে দিলে বিষয়টা বাজে দেখাবে। পাশে মাহি অতি আগ্রহ নিয়ে বসে শুনেছে হয়তো আয়ান চৌধুরীর গলা। এখন কথা না বললে যদি শুদ্ধ জানতে পারেন কোনোভাবে কষ্ট পাবেন উনি। আয়ান বলতে তো সে আবার। বললাম, জি জি ঠিক আছে বলুন। ভাইও জানিস, ছেলেটা একদম আলাদা, সবার থেকে আলাদা। হাজার জনের মধ্যেও চোখ পড়ে যাবে তার দিকে। শত মানুষের ভিড়েও তার হাসিটা চোখে পড়বে তোর। জানিস ছেলেটা কেমন যেন? সামনে আসলে সাথে করে কিছু ম্যাজিক্যাল মোমেন্টস নিয়ে আসে। যখন সে সামনে আসে ভিতরে এক অদ্ভুত সুখ অনুভূত হয়। চারপাশ আনন্দে আন্দোলিত হতে শুরু করে। প্রথমবার যখন তাকে দেখেছিলাম, তার গাড়ি রাস্তায় কাদায় জড়িয়ে দিয়ে গিয়েছিল আমাকে। কিন্তু তার কথা ব্যবহার সেই দিনই ভালোবাসায় জড়িয়ে দিয়েছিল আমার মনকে। যখন সে কথা বলে বাঁকা হেসে আমার চাঁদ সওদাগর বলে ডাকে। প্রতিবার জানিস তো ভাইও, আমার মনে হয় আমি হয়তো সত্যিই তার মনে সওদাগর হয়ে উঠেছি। যখন এসে শাসনের মতো করে বলবে, এই যে সওদাগর, বিদেশ থেকে কি সওদা করেছ? এইসব লেট নাইট পার্টি সংস্কৃতি, এইসব হাজারটা বন্ধু বান্ধবী বানানো, এগুলো কিন্তু এদেশে নট অ্যালাউড। তখন আমার মনে হতো জানিস ভাইও, মনে হতো এই শাসনটার জন্য আজীবন সবটা সওদা করতে রাজি আমি, সবটা। জানিস ভাইও, সে মানুষটা কিন্তু শেষ হয়নি তার বলা। কান থেকে নামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ফোনের দিকে। হুট করে একটা মেয়ের আওয়াজে এতগুলো কথা শুনে অবাক হলাম। তবে এটা বুঝতে সমস্যা হলো না কথাগুলোতে কারো জন্য অনেকটা ভালো লাগার বসবাস। কি বুঝলেন সিয়া? কে ইনি? আমার বোন মুনিয়া। ওনার যাকে এতটা ভালোবেসেছিল সে ওকে রিফিউজ করেছে ইনসিয়া। তবুও মন বিশ্বাস করত একদিন সে ঠিক তার ভালোবাসা বুঝবে, কিন্তু তা হয়নি। আমার বোনের এত ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে বিয়ে করে নিয়েছে সে ইনসিয়া। বিয়ে করে নিয়েছে। তার বিয়ের দিনে বোন আমার সুইসাইড অ্যাটেম্প্ট করে। মেন্টাল ট্রমাটা এত বেশি ছিল ওর। আমার ফুলের মতো ফুটফুটে বোন এখন মেন্টাল অ্যাসাইলামে। শুনতে পাচ্ছ তুমি ইনসিয়া? মুনিয়া এখন একজন মানসিক রোগী। সারাদিন শুধু সেই ছেলেটাকে নিয়ে এইভাবে বলতে থাকে। বলার কোনো শেষ নেই। সেই ছেলের বিয়ে হয়েছে, ও এটাও মানতে পারে না, শুনতে চায় না, বলা যায় কানেই তোলে না। এখনও বিশ্বাস ওর সে ফিরবে, ওর কাছেই ফিরবে। কি দোষ ছিল ওর বলো ইনসিয়া? কি দোষ ছিল? শুধু ভালোবেসেছিল, অনেকটা ভালোবেসেছিল, যার ফল এইভাবে ভোগ করতে হচ্ছে ওকে। আমি ভাই হয়ে কি করে সবটা মেনে নেব বলো? কি করে?
কি করে দেখব নিজের বোনকে এভাবে কুড়ে কুড়ে মরতে? বাবা মারা যাওয়ার পর থেকেই যাকে কোনোদিন কোনো কিছুর অভাব অনুভব করতে দেয়নি, কি করে তার জীবনে এত বড় অভাব রাখি আমি বলো? ভালোবাসার অভাব রাখি কি করে বলো ইনসিয়া, বলো। কি বলা উচিত আমার কিছুই বুঝে উঠছিলাম না। আয়ান আবারও বললেন, আমি ভেবে নিয়েছি জানো তো ইনসিয়া, সেই ছেলেকে যে করি হোক আমি ফিরিয়ে দেব ওর জীবনে, যে করি হোক। এবার কোনো অজানা ভয় হতে লাগলো আমার মনে। একটা শুকনো ঢোক গেলে বললাম, ছেলেটা কে? জানলে কি করবে? ওকে মুনিয়ার জীবনে ফিরিয়ে দেবে? তুমি পারবে ইনসিয়া? প্লিজ ফিরিয়ে দাও ওকে। ছেলেটা বাকিটা শোনার সাহস ছিল না আমার। চেঁচিয়ে বলে উঠলাম, মুনিয়ার ভালোবাসাটা একপাক্ষিক ছিল ভাইয়া, আর সে মানুষটাও বিবাহিত, তার বউ আছে, সংসার আছে। সে তার জীবনে আমার কথা শেষ করতে না দিয়ে এবার আয়ান ভাইয়া চেঁচিয়ে উঠলেন, বললেন, ও তাহলে তোমাকে বলার মানে সেই একই দাঁড়ালো? তুমিও এটাই বলবে? আমার বোনের দিকটা তুমিও ভাববে না? বেশ, ভাবতে হবে না কাউকে, আমিই ভেবে নেব। অ্যান্ড ইয়েস, যেভাবে ভেবেছি সবটা ঠিক সেইভাবেই হবে, দেখে নিও। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফোনটা কেটে গেল। এক ছুটে রুমে চলে আসলাম আমি। ভয় করছে, শুদ্ধকে নিয়ে প্রচণ্ড ভয় করছে আমার। বারবার মনে হতে লাগলো যদি মুনিয়ার বলা সেই ছেলেটা শুদ্ধ হয়ে থাকে, কি করবে তবে এই আয়ান চৌধুরী? এই কারণে কি শুদ্ধর প্রতি তার ব্যবহারের ধরন এমন? শুদ্ধ কেন তবে এখন এইভাবে বিহেভ করেন ওনার সাথে? সবটা কি আড়ালে ওনার, নাকি পুরোটাই জানেন? আর ঠিক কী কী রহস্য আছে শুদ্ধর মাঝে? তার এই রহস্যের বেড়া জেলে কোনোভাবে আমাদের সম্পর্কটা না, শুদ্ধকে এই মুখোশধারী বন্ধুর থেকে সাবধান করতে হবে আমাকে। এই লোক পাগল হয়ে গেছে তার বোনের মতোই, যে কারো যে কোনো কিছু করে দিতে পারে। আর যাই হোক, কোনোভাবে আমার আর শুদ্ধর সম্পর্কে কোনো আঁচ আসতে দেব না আমি। কোনোভাবে কোনো ক্ষতি হতে দেব না শুদ্ধর, কিছুতেই না। ইনসু, ইনসু, আপু, আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হু হু করে কেঁদে দিল ইরাম। কথাটা শুনে পায়ের তলার মাটি সরে গেল আমার। ফোনটা হাত থেকে পড়ে গেছে। স্তব্ধ হয়ে গেছি যেন। আয়ান চৌধুরীর ফোন কলের পর থেকে অস্থির হয়েছিলাম শুদ্ধকে সবটা জানাবো বলে। রুম তছনছ করে দিয়েছিলাম ওই মুখোশধারী লোকটার কুকীর্তির প্রমাণ জোগাড়ের জন্য। এরই মাঝে ইরাম ফোন করে এই কথাটা বলল। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলাম। কেউ দু হাত জড়িয়ে ধরল আমাকে। জল ভরা চোখে দেখলাম শুদ্ধ আমাকে জড়িয়ে ধরে আছেন। উনি ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে তোর সিয়া? কার ফোন ছিল? কে ফোন করেছিল? কে কি বলেছে তোকে? কি হলো বল তো? কে আমি চিৎকার করে কেঁদে উঠলাম। শুদ্ধের শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলতে লাগলাম, আম্মুর নাকি কি হয়েছে আম্মুর? উনি বেরিয়ে যাচ্ছিলেন, ঝাপটে জড়িয়ে কান্না করতে লাগলাম আমি। শুদ্ধ, আমার আম্মুর ছোটমা। হ্যাঁ, কি হয়েছে ছোটমার? বল সিয়া, বল কি হয়েছে ছোটমার? আমি আরও জোরে কাঁদতে লাগলাম। আমাকে এক হাতে জড়িয়ে কপাল ধরে শুদ্ধ নিজেও দিশেহারার মতো করছেন। ফোনটা বের করে কল লাগালেন কাউকে। হ্যাঁ, হ্যালো ইমরোজ, ছোটমার ফোনটা বেডে ছুঁড়ে মারলেন উনি। তারপর আমার দুগাল ধরে মাথা উঁচু করে বললেন, কাঁদিস না সিয়া, শান্ত হ, কিচ্ছু হবে না ছোটমার, কিছুই হবে না, দেখিস। কোনো কথা কানে যাচ্ছে না আমার। পাগলের মতো বলতে লাগলাম, আমি আম্মুর কাছে যাব, আমাকে আম্মুর কাছে নিয়ে চলুন শুদ্ধ, নিয়ে চলুন। এর মধ্যে মাহি আম্মু ঘরে ঢুকেছে। আম্মু অস্থিরভাবে বলল, ইনসুর কি হয়েছে? এমন করছে কেন? ও কাঁদছে কেন? কি হয়েছে ওর? আম্মু ছোটো মা একটু অসুস্থ হয়ে। কি হয়েছে ছোটোর? কি হয়েছে ওর? অসুস্থ মানে? এভাবে? আম্মু শান্ত হও তুমি, কিছুই হয়নি ছোটোমার, কিছুই হবে না, একদম ব্যস্ত হবে না তুমি, অস্থির হবে না বলে দিলাম। মাহি, আমি সিয়াকে নিয়ে বেরোচ্ছি, আব্বু এখনই চলে আসবে অফিস থেকে। তুই আম্মুকে একটু। না শুদ্ধ, আমিও যাব শেহনাজ মঞ্জিল। হ্যাঁ যাবে তো, আমিই নিয়ে যাব তোমাকে। ছোটমা একটু সুস্থ হোক না, আমি এখনই। পাগলামি করো না আম্মু, এখন সিয়াকে সামলানো। মাহি বলল, শুদ্ধ ভাইয়া তুমি ইনসিয়া ভাবিকে নিয়ে বেরো, ফুপিকে আমি ঠিক সামলে নেব, এসো তোমরা। একদণ্ড না দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বেরিয়ে এলেন শুদ্ধ। গাড়িতে বসে স্টার্ট দিলেন গাড়িটা। বকে হাত গুজে সারাটা রাস্তা কেঁদেছি চিৎকার করে, কোনো দিক তাকায়নি আর।
হসপিটালে গাড়ি থামতে শুদ্ধকে রেখেই দৌড়ে ভিতরে ঢুকলাম। ইমার্জেন্সির সামনের করিডোরে শেহনাজ মঞ্জিলের সবাই, বড় মা, মেজমা, ফুপি কাঁদছে। দিদু লাঠিতে হাত রেখে স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে। মেজো কাকু আর রিফাত ভাইয়া ব্যতীত কোনো ছেলে মানুষ নেই। সোজা গিয়ে ইমার্জেন্সির দরজা বাড়ি লাগালাম আমি। সীমা ভাবি এসে জড়িয়ে ধরলো আমাকে। চেঁচিয়ে বললাম, ছেড়ে দাও আমাকে ভাবি। আম্মু, কি হয়েছিল? কিভাবে এসব হয়ে গেল? দিদুন এসে কাঁধে হাত রাখলো আমার। তাকে জড়িয়ে আরও জোরে কেঁদে দিলাম। সবাই মিলে শান্ত হতে বলছে আমাকে। ইরামটা এসে জড়িয়ে ধরে ফুপাতে বলল, আপু কেঁদো না প্লিজ এখানে। আম্মু আর আমি একটু বেরিয়েছিলাম আজ, আমারই কিছু কেনাকাটা। রোড পার হতে গিয়ে একটা গাড়ি আম্মুকে, ও কেঁদে দিল আরও জোরে। ওকে জড়িয়ে আমিও কাঁদছি। আব্বুর কথা মনে পড়তেই কান্না থামিয়ে বললাম, কাকু আব্বু কোথায় গেছে? আর ইমার্জেন্সি রুমে শুধু নার্স কেন? ডক্টর কোথায়? বলুন কাকু, কি হচ্ছেটা কি? রিফাত ভাই এগিয়ে এসে বলল, ইনসু শান্ত হ, তোকে স্ট্রং থাকতে হবে এখন। মানে কি? আম্মুকে ওভাবে? ইনসু, অ্যাক্সিডেন্টে ছোটো মার অনেক বেশি রক্তক্ষরণ হয়ে গেছে, রক্ত দিতে হবে তাকে। রক্ত দেওয়ার আগে কোনো চিকিৎসাই হয়তো। তো দিচ্ছ না কেন কোনো ব্লাড? কেন থেমে আছে? যা করার করছে না কেন? রিফাত ভাই মাথা নিচু করে বলল, ছোটো মার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আর ও নেগেটিভের ব্লাড কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের হসপিটাল, ব্লাড ব্যাঙ্কগুলোতেও খবর লাগানো শেষ। হাতে সময় খুব কম, তাই ডক্টররা বলেছেন নিকটাত্মীয়দের সাথে যোগাযোগ করতে। ব্লাড গ্রুপ ম্যাচ করে এমন কারো রক্ত ইনস্ট্যান্টলি দিতে হবে তাকে, নইলে। কিন্তু তুই চিন্তা করিস না, কাকু ভাইয়েরা খোঁজ নিতেই গেছে, কোনো না কোনো ব্যবস্থা। ঠিক আটকে গেলাম আমি। ইরাম, আমার 3 জনেরই ব্লাড গ্রুপ এ পজিটিভ। শেহনাজ মঞ্জিলের কারোটা ম্যাচ হলে এখনও আব্বুর চিকিৎসা থেমে থাকতো না। নানু বাসার 2 মামা, 1 খালামণি, কার কাছে যাব আমি এখন? ওই তো আব্বু এসে গেছেন। ইরামের কথা পাশ ফিরলাম। দৌড়ে আব্বুকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, কিন্তু উনি মুখ ফিরিয়ে নিলেন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আজও তার অভিমান এতটুকু কমেনি। মেজো কাকু এসে বললেন, ইয়াদ, ব্লাডের কোনো ব্যবস্থা? ইরামের খালামণির ব্লাড গ্রুপ এবি পজিটিভ। 1 মামা তো বিদেশ, আরেকজনের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করেছে, কিন্তু তার ফিজিক্যাল হেলথ স্টেবল না। ডক্টর মানা করেছে তাকে ব্লাড ডোনেট করতে। যদিও সে চাচ্ছিল, অনেক জোরাজুরি করছিল। আমি ধমকে, ছোটো মাকে ব্লাড আমি দেব। সবাই পেছনে তাকালো। শুদ্ধ চোখ দিয়ে টপ করে পানি পড়ছে আমার। শুদ্ধ সোজা আমার দিকে এগিয়ে চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদিস না সিয়া, কিছু হবে না ছোটো মার। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, যত ব্লাড লাগবে আমি দেব। রিফাত ভাই এসে জড়িয়ে ধরল শুদ্ধকে। তারপর শুদ্ধ ডক্টরের সাথে পা বাড়ালেন। এর মধ্যে বাকি সবাই এসেছে হসপিটাল। বেশ কিছুক্ষণ কেটে গেছে। চোখের জল শুকিয়ে যেন কান্না কমে এসেছে। এক ধ্যানে আব্বুর দিকে তাকিয়ে আমি। উনি অসহায়ভাবে নিজ দিকে তাকিয়ে আচমকাই মাথায় হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠলেন উনি। বরাবরই প্রচণ্ড শক্ত মানুষ উনি। আমার এত কঠিন মুহূর্তেও উনি কেঁদেছিলেন কি না কে জানি, কিন্তু এই মুহূর্তে যেভাবে কাঁদছেন তা সবার জন্য বিস্ময়ের ছিল। আমি আবারও কাঁদতে লাগলাম নিঃশব্দে। ইরামকে জড়িয়ে রেখেছি। তাপসী আপু, জিনাত আপু, সীমা ভাবি আমাদের পাশেই বসে। দিদুন আব্বুর দিকে এগিয়ে গিয়ে বলল, বিয়ের দিন ইনসু তোমার কাছে চাওয়া দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে ইয়াদ। আব্বু জল ভরা চোখে তাকালেন দিদুনের দিকে। 1 পা 2 পা করে এগিয়ে গেলাম তার দিকে। তার সামনে মেঝেতে বসে মাথা নিচু করে বললাম, আর কত অভিমান করে থাকবেন? আমাদের কোনোভাবেই ক্ষমা করা যায় না আব্বু। আব্বু ঝাপটে জড়িয়ে ধরলেন আমাকে। কেঁদে দিলাম শব্দ করে। কতদিন পর উনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন। আব্বুও কাঁদছেন। বললেন, ক্ষমা তো আমার চাওয়া উচিত মা, তোর এই পাপ। এসব কি বলছেন আপনি আব্বু? বলবেন না এভাবে প্লিজ, পাপ হবে আমার। আপনি যা করেছেন সব সময় আমার ভালোর জন্য। ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দেবেন না প্লিজ। মারে, ইমার্জেন্সির পেশেন্টের বাসার লোকজন কে আছেন? নার্সের কথায় আব্বু এগিয়ে গেলেন আমাকে ছেড়ে। আমিও এগোলাম। আব্বু বললেন, কি হয়েছে নার্স? পেশেন্ট, শি ইজ আউট অফ ডেঞ্জার। একদম ঠিক সময়ের মধ্যে ব্লাড দেওয়াতে এখন বাকি সব ট্রিটমেন্টগুলো শুরু করেছেন ডক্টররা। আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। আব্বু আমাকে আর ইরামকে জড়িয়ে ধরলেন। বাকি সবাইও খানিকটা শান্ত হয়েছে। আব্বু বলে উঠলেন, শুদ্ধ কোথায়? আশেপাশে তাকালাম। সত্যি শুদ্ধ নেই। কোথায় উনি? আব্বু আবারও বললেন, কি ব্যাপার রিফাত? ওর তো ব্লাড দিয়ে কেবিনেই থাকার কথা। কত নম্বর কেবিন ওর? রিফাত ভাই মাথা নিচু করে বলল, সে শুদ্ধ কেবিনে নেই ছোটো কাকু। থমকে গেলাম। কোথায় গেছেন উনি এই শরীর নিয়ে? কেন গেছেন? আজকের এই বিভীষিকাময় দিনটাকে আশীর্বাদে পরিণত করে দিয়েছে সে আমার জন্য। আম্মুর সাথে সাথে আব্বুকেও ফিরিয়ে দিয়েছে আমার কাছে।
তার বিশ্বাস আবারও জিতে গেছে। এই মুহূর্তে এই পরিস্থিতিটাই সত্যিই বদলে দিয়েছে সবটা। তবে উনি কোথায়? আব্বু বললেন, কেবিনে নেই মানে? কোথায় গেছে ও? হসপিটালে নেই। কাউকে কিছু না বলে এক প্রকার লুকিয়েই বেরিয়ে গেছে ও। কি বেরিয়ে গেল? তোমরা কোথায় ছিলে? সবেমাত্র ব্লাড ডোনেট করে ও এভাবে বেরিয়ে গেল? ও শরীরটা দুর্বল, গেছে যখন নিজেই ড্রাইভ করছে হয়তো। একটু খেয়াল রাখবে না তোমরা? কল করো ওকে রাইট নাও। আমি আব্বুর কাছ থেকে সরে দাঁড়ালাম। তারও হরে ফোনটাও আনিনি। পাশে দাঁড়ানো তামিম ভাইয়ের ফোনটা কেড়ে নিয়ে শুদ্ধকে কল করতে যাব, জেনাত আপু ডাক লাগালো, ইনসু, ওর হাতে একটা চিরকুট, তাড়াতাড়ি নিলাম ওটা। আপু বলল, নার্স দিয়ে গেল। চিরকুট খুললাম আমি। এটা শুদ্ধর লেখা। প্রথমেই বলি, সিয়াকে এই চিরকুট এখনই দেখিও না। আমি চাই ও এখন ছোটো মা ছোটো কাকুর সাথে ব্যস্ত থাকুক, আমাকে নিয়ে নয়। আর সরি আপু, তোমাদের সাথে সিয়ার পাশে থাকা হলো না ওখানে। এখন আবার সবাই মিলে ফোন করতে শুরু করো না, রিসিভ করা হবে না আমার। আসলে অফিসে একটু ঝামেলা হয়েছে, তবে আব্বুর পক্ষে একা সবটা হ্যান্ডেল করা সম্ভব না, তাই বেরিয়ে আসতে হলো। সবাইকে বলে আসতে গেলে আর যেই হোক ছোটো কাকু ছাড়তো না আমাকে, জানি, তাই এভাবে চলে আসা। ডক্টরের সাথে কথা হয়েছে আমার মাত্রই। দেখো এতক্ষণে হয়তো ওটি থেকে বেরিয়েও গেছেন উনি। ছোটো মা সুস্থ হয়ে যাবে, টেনশন করো না। আর হ্যাঁ, সিয়াকে দেখো আপু, আর কাঁদতে দিও না ওকে। অনেক তো হলো, ছোটো কাকুকে বলো এই কয়েকদিনের সবটা আদর যেন একেবারে উজাড় করে দেয় ওকে। সিয়াকে বলো আমি দুর্বল শরীর নিয়ে ড্রাইভ করে আসিনি, ড্রাইভার মামা ছিল আমার সাথে। এটাও বলো একটু সময় দিতে আমাকে, সবটা ঠিক করে তাড়াতাড়ি ফিরবো আমি। শুদ্ধ চেয়ারে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে আমাকে। চোখ মেলার চেষ্টা করছি, অনেকক্ষণ হলো, পারছি না। চোখ বাঁধা আমার, মুখটাও বাঁধা বলে আওয়াজ বেরোচ্ছে না। কোথায় আছি, কেন আছি, কিছুই বুঝে উঠতে পারছি না। হসপিটালে শুদ্ধর চিরকুট পরে ভয় হচ্ছিল আমার। কল রিসিভ করছিলেন না উনি। আব্বুকেও ফোন লাগিয়েছি, উনিও রিসিভ করেননি। চিন্তা বাড়ল আমার। আয়ান চৌধুরী সবটা জানাতে হবে সবাইকে, যে করেই হোক, নইলে শুদ্ধরই। ঠিক করলাম ইমরোজ ভাইয়ের সাথে ঢাকায় ফিরব। আম্মু খানিকটা সুস্থ তখন। আমার জোরাজুরিতে আমাকে ছাড়তে রাজি হয়ে গেল সবাই। ইমরোজ ভাই আসছিল আমার সাথে, গাড়ি পার্কিং এরিয়া থেকে নিয়ে আসছিল। আমি হসপিটালের গেটেই দাঁড়িয়েছিলাম। হুট করে একটা গাড়ি সামনে এসে দাঁড়ায় আমার। ভেতর থেকে দুজন লোক জোর করে টেনে তুলে নেয় আমাকে। জোরাজুরি করছিলাম অনেক, লাভ হয়নি। মুখ আটকে ধরে তারা আমার। তারপর নিজেকে এইভাবে আবিষ্কার করলাম, নড়াচড়া করে উঠতেই কেউ বলে উঠল, কেমন আছো ইনসিয়া? সেই চেনা স্বর। দুবার কথা বলে এই উক্তি চেনা হয়ে গেছে আমার। এটা আয়ান চৌধুরী। উনি কেন এখানে? তবে কি উনিই আমাকে? ওপস, ওয়েট, মুখ খুলে দিই তোমার। শুদ্ধ শ্যামা পাখি সুর বেরোচ্ছে না যে। উনি মুখ খুলে দিলেন আমার, চোখটাও। চোখ মিলতে সামনে আয়ান চৌধুরী, পায়ের উপর পা তুলে চেয়ারে বসে সে। চারপাশে তাকালাম। জায়গাটা বড়সড় কোনো গোডাউন, কিন্তু আমি এখানে কেন? চেঁচিয়ে বলে উঠলাম, আমাকে কেন এনেছেন এখানে? আয়ান হাসলেন। আবারও বললাম, এসব অসভ্যতামির মানে কি? এভাবে কেন আনা হয়েছে আমাকে? উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, রিল্যাক্স রিল্যাক্স ইনসিয়া, সবটা বলবো। আগে এটা শোনো তো, কেমন শোনা যায়? কোনো কিছুই শুনবো না আমি, ছেড়ে দিন আমাকে। যেতে। উনি ঘাড় বাঁকিয়ে হেসে মুখের বাঁধন খুলে দিলেন আমার। আর শব্দ বেরোচ্ছিল না। আয়ান হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলেন, বলো না, বলার কাজ আছে তোমার একটু পরেই। আগে শোনো, লাইভ নিউজ চলছে, তাতে বড় বড় হেডিংয়ে লেখা, আজাদ গ্রুপের উত্তরসূরি ইরহাম আজাদ শুদ্ধ ব্যাংক রোবরিতে জড়িত। সাংবাদিকেরা চেঁচিয়ে বলে চলেছে, মিস্টার ইরহাম আজাদ শুদ্ধ ব্যাংক রেবরির মুখপাত্র। হ্যাক করে নিয়েছে বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার রায়হানের ব্যাংক অ্যাকাউন্টের কোটি টাকা। তার পার্সোনাল পিসি থেকে সমস্ত প্রমাণ জোগাড় করতে ব্যস্ত পুলিশ। আসাদুজ্জামান আজাদের একমাত্র ছেলে, আজাদ গ্রুপের ভবিষ্যৎ ওনারের এত বড় কুকীর্তি, টাকার লোভে অন্ধ হয়ে শেষে কিনা চুরি করলেন উনি। এত বড় ডাকাতি। আরও ডট ডট ডট। কেমন ছিল ইনসিয়া? এবার বলো। উনি মুখ খুলে দিলেন আমার। বললাম, হাউ ডেয়ার ইউ, আপনি কি করে এসব বলতে পারেন? শুদ্ধকে নিয়ে খবরদার, যদি আরেকটা বাজে কথা বলেছেন তো। আয়ন অট্ট হাসি হাসলেন খানিক, বললেন, লিসেন ইনসিয়া, এমনটাই নিউজ বেরোবে আজকের লাইভ খবরে। তোমার সো কল্ড বর শুদ্ধ আসলে একটা শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ ইউর মাউথ আপ মিস্টার আয়ান চৌধুরী। ছি, এতটা নিজ চিন্তাভাবনা আপনার, এতটা নিচে আপনি, লজ্জা করে না? যে বন্ধু বলে আপনাকে এতটা মানে, তাকে এসব মিথ্যে অপবাদ দিতে এইভাবে ফাঁস। হে ওয়েট,
কোনটা মিথ্যে? কোনো মিথ্যে নেই এতে, সবটা মিথ্যে। সবটা মিথ্যে বলছেন আপনি? আমি জানি। আয়ান উঠে দাঁড়ালেন শক্তভাবে। আমার হাত খুলে দিলেন উনি। এটাই চাইছিলাম। পায়ের বাঁধন খুলে আমিও দাঁড়ালাম চেয়ার ছেড়ে। সোজা হয়ে দাঁড়াতেই চোখের সামনে কিছু কাগজ তুলে ধরলেন উনি। বললেন, এইসব প্রমাণ আমার কাছে আছে ইনসিয়া, আর আমি চাইলেই শুদ্ধর পিসি সব প্রমাণ 2 মিনিটে পুলিশের হাতেও চলে যাবে। কাগজগুলোতে চোখ বুলালাম। ওগুলো দেখে শরীর কাঁপছে আমার। আয়ান কাগজ নামিয়ে নিজ দিকে তাকে তাচ্ছিল্যে হেসে বললেন, হোয়াট? বলেছিলাম না? শুদ্ধ একটা সজোরের চর পড়ল আয়ানের গালে। চরটা আমিই দিয়েছি। সে লোকটা 2 হাত পিছিয়ে গেছে। নিজ দিকে তাকে গাল ধরে থমকে আছে সে। পাশের দুটো লোক আমার দিকে এগোতে গেলে আয়ান হাত দিয়ে থামিয়ে দিলেন ওদের। তারপর অগ্নিচক্ষু করে তাকালেন আমার দিকে। রাগে চোখ দিয়ে পানি ঝরছে আমার। উনি সোজা এসে আমার চুল মুঠো করে ধরলেন। ব্যথায় কুকড়ে বলে উঠলাম, আহ, লাগছে আমার। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আয়ান চেঁচিয়ে বললেন, ছাড়বো? ছেড়ে দেবো তোমাকে? এই মুহূর্তে টুকরো টুকরো করে কেটে তোমাকে বুড়ি গঙ্গা ভাসিয়ে দিতে পারি আমি ইনসিয়া, কিন্তু তাতে শুদ্ধও মরে যাবে, আর সাথে আমার বোনও। এই একটাই দুর্বলতা আমার। তা বলে আয়ান চৌধুরীর গায়ে হাত তোলার সাহস কী করে হলো তোমার ইনসিয়া? হাও! সর্বশক্তিতে ঝাড়া মেরে ছাড়িয়ে দিলাম ওনার হাত। চেঁচিয়ে বললাম, সেভাবেই যেভাবে আপনি নকল কাগজপত্র দেখিয়ে আমার কাছে শুদ্ধকে খারাপ প্রমাণ করার সাহস দেখিয়েছেন। আয়ন আবারও তেড়ে এসে 2 হাত চেপে ধরলেন আমার। বললেন, এই বলেছি না তোমাকে শুদ্ধ এই রোগ। হাত ছাড়িয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো চর লাগিয়ে দিলাম তার গালে। চেঁচিয়ে বললাম, আর একবার আপনার ওই নোংরা মুখে সত্যর নাম নিলে আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার চৌধুরী। নিজের খারাপ কাজের দায় খবরদার সত্যের ওপর চাপানোর চেষ্টা করবেন না। রাগে কান্না করছি, হাত পা কাঁপছে আমার। ইচ্ছে করছে সামনে লোকটাকে খুন করে ফেলতে। আমাকে এভাবে দেখে আমার কথা শুনে আয়নে কিছুটা থমকে গেছেন। গালে হাত রেখে একটু বিস্ময় নিয়ে বললেন, মানে বোঝেননি এখনও আপনি? ফাইন, আমি বোঝাচ্ছি। এই সবগুলো কাগজ জাল, আমি জানি সবটাই। এই কাগজগুলোর যেখানে যেখানে সত্যর নাম লেখা সবখানে আসলে আপনার নাম মিস্টার আয়ান। আয়ান বিস্ফোরিত চোখে তাকালেন। বললেন, তুমি এসব কি? আমি এসব কিভাবে জানি? তাই তো আমি সবটা জানি শুনে অবাক লাগছে। এটা তো আমার জানার কথা নয়, তাই না? সত্যি, যার রক্ষক স্বয়ং শুদ্ধের মতো কেউ, তার কুকীর্তি সত্যি আমার জানার কথা নয়। কিন্তু কি বলুন তো মিস্টার আয়ান চৌধুরী, সত্যিটা সত্যি। হাজার মিথ্যের আড়ালেও তাকে চাপা দেওয়া যায় না। যেমনটা শুদ্ধও পারেননি। আমি আজই আমাদের রুমে আপনার ইচ অ্যান্ড এভরি ডিটেলস খুঁজছিলাম, আপনার সবটা জেনে শুদ্ধিকেও জানাবো বলে। তখনই এসবের মূল পেপারস হাতে আসে আমার। আর আমি জানি সবটা আপনি করেছেন মিস্টার আয়ান চৌধুরী, সবটাই আপনি করেছেন। কি বলতে চাইছো তুমি? কিসের মূল পেপারস? এখনও বোঝেননি? মূল পেপারস মানে এই কাগজগুলোর আসল কপি, যেখানে স্পষ্ট লেখা হ্যাকিংয়ের সমস্ত প্ল্যানিং ট্রেনিং আপনি কোথায় কিভাবে করেছেন। শুদ্ধর পিসিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট, অফিসের স্টোর রুমে বসে সবটা করা সিসিটিভির ফুটেজ সহ সব প্রমাণ ছিল ওতে। সবটা দেখে নিয়েছি আমি। আয়ান মাথার চুলে উল্টো ধরে দিশেহারার মতো করতে লাগলেন। তারপর আমার দিকে এসে বললেন, কোথায় বলো সেসব? কোথায়? সে এটিনসিয়া বলো। বলবো না। রুমে ওগুলো শুদ্ধ নিজে লুকিয়ে রেখেছিলেন। অফিসের সিসিটিভি ফুটেজও উনি আব্বুর অগোচরে সরিয়ে ফেলেছিলেন। আমি জানতাম শুধু কোনোদিনই আপনাকে দোষী সাব্যস্ত হতে দিতে চাইবেন না, তাই উনি হাত চেপে ধরলেন আমার। আরও জোরে চেঁচিয়ে বললেন, কোথায় আছে সেটা বলো। বলেছি তো বলবো না আমি। আর খবরদার ছোবেন না আমাকে। শুদ্ধ জানলে আপনার ওই হাত থাকবে না মিস্টার চৌধুরী। শরীর থেকে আলাদা করে দেবেন উনি ওই হাত। উনি ছেড়ে দিলেন আমাকে। কী ভেবে বাঁকা হেসে বললেন, তুমি বেশ চালাক ইনসিয়া। মানে এটাই, আমাকে বাঁচাতে কোব প্রুফ লুকানোর হলে শুদ্ধ সেটা তোমাদের রুমেই লুকোবে না। আর কোনো প্রুফ তোমার হাতে আসলে আমি এখনও জেলের বাইরে কি করে? এতক্ষণে তো সেগুলো তোমার পুলিশের কাছে হ্যান্ড ওভার করার কথা, রাইট? আমি আম্মুকে নিয়ে ডোন্ট গিভ মি দিস বেসলেস লজিক্স। যদি সত্যি পেপারস হাতে আসতো তোমার, ওটা আগে তুমি পুলিশকেই দিতে। মাথা নিচে করে রইলাম। এটাই ঘটেছে। না জেনে এত বড় মিথ্যেটা বলেছি ঠিকই, কিন্তু সেটাই সত্যি হলো। কোনো পেপারস দেখিনি, কিন্তু আমি জানতাম শুদ্ধ এমন কিছুই করবেন না। আর যেহেতু ঘটনাটা ঘটেছে, তার মানে তাকে ফাঁসানোর জন্যই কেউ এটা করেছে। মন বলছিল আয়ান চৌধুরী সবটা করেছে। আয়ান চৌধুরীর এই অসহায়ত্ব দেখে এবার শিওর হয়েছিলাম আমি। আয়ান হাতের তালি বাজিয়ে আমার চারপাশে ঘুরতে ঘুরতে বললেন, ওয়াও, কি আন্দাজ তোমার! প্রশংসনীয়, একেবারে আউটস্ট্যান্ডিং যাকে বলে। তার থেকেও বেশি অ্যামেজিং শুদ্ধের প্রতি তোমার বিশ্বাস। এটারও তারিফ করতে হয়।
এই বিশ্বাসের জোরেই এতগুলো কথা এত শক্তভাবে বলে দিলে তুমি, আর সেটাই সত্যি দাঁড়ালো। তোমার গলার জোর শুনে আমিও বোকার মতো স্বীকার করে নিলাম সবটা। এনিওয়েজ, ভেবেছিলাম সোজা কথায় কাজ হবে। কি যে করো না তুমি। কি হতো আমার কথাগুলো, কাগজগুলো বিশ্বাস করলে? ইজিলি শুদ্ধকে বলতে পারতে ও একটা অপরাধী, আর ও তোমাকে। যাই হোক, আই হ্যাভ মাল্টিপল চয়েস। দেখুন আপনি, কিন্তু তুমি আগে এটা বলো, তোমার আম্মু কেমন আছেন? শুনলাম উনি হসপিটালাইজড। আটকে গেলাম। আইন ওভাবেই হেসে বললেন, চুপ করে থেকো না ইনসিয়া, তোমাকে এখন শ্যামা পাখিরই মতো হাঁক ডাক ছাড়তে হবে যে। আপনি ওয়েট, লেট মি শো ইউ সামথিং। উনি পাশের ছোট টেবিলে রাখা একটা ট্যাবে কিছু অন করলেন। দেখার সাহস নেই আমার। আশপাশ দেখে পালানোর রাস্তা খুঁজছিলাম, কিন্তু 10-12 জন লোক চারপাশ ঘিরে রেখেছেন আমার। গোডাউনের শাটার নামিয়ে তালা ঝুলানো। উনি দেয়ালের একদম উপরে আলো আসছে সরু জানালা সদৃশ্য কিছু দিয়ে। আয়ন ট্যাপটা সামনে ধরলেন আমার। যা দেখলাম তাতে ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর তো নাদের মতো বলে উঠলাম, আম্মু? জি না, এটা শুদ্ধের আম্মু। শব্দ করে কেঁদে দিলাম আমি। আম্মুকেও আটকে রেখেছে এই লোক, পাশে মাহিও আছে। হাত পা চোখ মুখ সব বাধা ওদের। ঘৃণায় চোখে তাকালাম আয়নের দিকে। যতদূর জেনেছি আম্মু আব্বু কেউ আয়নকে শুদ্ধের চেয়ে কম ভালোবাসতেন না, আর মাহিরও তো ওনার জন্য কিছুটা। আপনি ওদেরকেও? হ্যাঁ, মাহিকে কল করেছিলাম, বলল বাসায় শুদ্ধ নেই, ও আর মিসেস আজাদ একা, তাই ওদের ছেড়ে দিন মিস্টার চৌধুরী, প্লিজ যেতে দিন ওদের। কেন এমন করছেন? ওরা তো আপনাকে কত ভালোবাসে। তবে কেন? আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার কে আমাকে ভালোবাসলো না বাসলো। অল আই নো ইজ আমার বোন শুদ্ধকে ভালোবাসে, আর তাই শুদ্ধের পাশে আমার বোনকেই চাই। আপনি নাকামো ছাড়ো, নাও কাম টু দ্য পয়েন্ট। আগেই বলেছি শুদ্ধকে কিছু করতে পারবো না, এই কারণে তোমাকেও কিছু করা সম্ভব না আমার। তাছাড়া তোমার কিছু হয়ে গেলে আমার কাজগুলো কে করে দেবে? তাই শুদ্ধের আর এক প্রাণভোমরা, আই মিন মিসেস আজাদকেও আনতে বাধ্য হলাম। এখন তুমিও আমার কথা মানতে বাধ্য, নইলে তোমার আম্মুর ক্ষেত্রে যে ট্রেলারটা ছিল তারই পুরো পিকচার মিসেস আজাদের উপর পড়বে। মানে যতটা চালাক ভেবেছিলাম তোমাকে, ততটা তুমি নও। বলার পরেও মানে বোঝো না? শোনো, তোমার আম্মুর ওই ছোটোখাটো অ্যাক্সিডেন্টটা আমিই করিয়েছিলাম, জাস্ট একটু নির্বাক হয়ে গেলাম আমি। মানুষ কতটা জঘন্য হলে এমনটা করতে পারে? তেরে এগোতে যাচ্ছিলাম তার দিকে। আয়ন হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, হেই ওয়েট, বলা শেষ হয়নি আমার। কিছুই শুনিনি। এই লোকটার জন্য আমার আম্মু আজ মৃত্যুর পথযাত্রী হতে যাচ্ছিল। কলার চেপে ধরলাম তার, চেঁচিয়ে বললাম, আজ আপনাকে শেষ করে ফেলবো আমি। আয়ন গায়ের জোরে কলার ছাড়িয়ে নিলেন নিজের। ইশারা করতেই দুটো লোক এসে আবারও জোর করে চেয়ারে বসিয়ে বেঁধে দিল আমাকে। আমি চেঁচাচ্ছি, তবুও কারো কানে যাচ্ছে না তা। আয়ন তার নখ দেখতে দেখতে বললেন, এসব ফিল্মি ভঙ্গিমা ছাড়ো। তোমার আম্মুকে মারার প্ল্যান ছিল না আমার, শুধু একটু যাতে তোমার চোখে আমাকে নিয়ে ভয়টা থাকে। এটা বুঝতে কোনো সমস্যা না হয়। আমি আমার বোনের জন্য সব করতে পারি। মিসেস আজাদকে না, কিছুই করবেন না আপনি আম্মুর। করব, আলবাত করব, অনেক কিছু করব, কিন্তু তার জন্য দায়ী থাকবে তুমি। আর কারণটা হবে তোমার আমার কথা না মানা। না প্লিজ, আপনি ওনাকে ছাড়ার একমাত্র শর্ত, আমি যা চাই তাই করতে হবে তোমাকে। কি 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 চান আপনি? উনি একদম মাসুম হেসে বললেন, দুটো জিনিস। শুদ্ধর জীবন থেকে তুমি চিরতরে সরে যাবে, আর শুদ্ধ মনকে বিয়ে করবে, দ্যাটস ইট। কথাগুলো শুনে চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো আমার। শুদ্ধর থেকে নিজেকে দূর, এটা তো কল্পনাও করতে পারবো না আমি। তবুও কোনো মতে নিজেকে সামলে বললাম, কিন্তু শুদ্ধ মুনিয়াকে ভালোবাসে না। কোনো দিনও সুখী করতে পারবেন না উনি মুনিয়াকে। উনি তার শ্যামা পাখিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আর তাই উনি কোনো দিনও। আবারও ফিল্মি ডায়লগ, শোনো ইনসিয়া, যখন তোমার প্রতি ঘৃণাটা এক আকাশ সম হবে, তখন ও মনকেই ভালোবাসবে। তোমাকে ঘৃণার তীর ছুঁড়ে মনকে বিয়ের মালা পরাবেও। ওর শ্যামা পাখির এই আসক্তি কাটে ঠিক চাঁদ সওদাগরে সওদা হওয়া মনকে দাম দেবেও, ঠিক দেবে। আর তার ব্যবস্থা তুমি নিজে করবে ইনসিয়া। ই উইল ডু ইট। তোমাকে বলেছিলাম আয়ান চৌধুরী এমন কিছু গিফট দেবে তোমাকে যা আজীবন মনে রাখবে তুমি। সো আর ইউ রেডি ফর ইট? আমার দেওয়া উপহার গ্রহণের জন্য প্রস্তুত তুমি? চোখ দিয়ে পানি পড়ছে আমার। ভয়টা সব সীমা পার করে যাচ্ছে। এই লোকটা এক আম্মুর অ্যাক্সিডেন্ট করিয়েছে, আরেক আম্মুকে ওভাবে আটকে রেখেছে। হ্যাকিংয়ের সবটা দায় শুদ্ধর উপর চাপাতে যাচ্ছিল। আর কি বাকি আছে? সেটা কোনোভাবে আমার মৃত্যু হলেও তা মানতে পারবো আমি, কিন্তু শুদ্ধকে এতটুকু কষ্ট দেওয়ার মতো কিছু সহ্য করতে পারবো না।
পারবো না আমি। শুদ্ধ তো শুদ্ধই নয়। ইরহাম আজাদ শুদ্ধ নামে যে মানুষটাকে চিনে এসেছো এতদিন, সে আসলে কেউ হয় না তোমাদের ইনসিয়া। ওই মানুষটা নাম পরিচয়হীন একটা মানুষ, কোনো পরিচয় নেই ওর। আসাদুজ্জামান আজাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই ওর। ওকে তো অ্যাডপ্ট করা হয়েছিল কোনো এক এতিমখানা থেকে। আয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে বসে রইলাম। চোখের সামনে থাকা ওনার হাতের পেপারটায় সত্যিই বাচ্চা অ্যাডপশন সব রকমের ফর্মালিটিস লেখা। তাতে আব্বুর সইও আছে। টুপ করে 2 ফুটো জল গড়িয়ে পড়ল চোখ থেকে। হুঁশ ফিরতে চেঁচিয়ে বললাম, হাউ ডেয়ার ইউ! আপনি আবারও আমাকে জাল কাগজপত্র দেখে ভুল বোঝানোর চিন্তায় আছেন? শুধু আসাদুজ্জামান আজাদেরই সন্তান উনি, ইরহাম আজাদ শুদ্ধ। আর আইন আবারও মুখ বেঁধে দিলেন আমার। ছটফট করতে লাগলাম। উনি বললেন, আমাকে শেষ করতে দাও আগে। বলেছি তো, বলার হিউজ অপরচুনিটি করে দেব তোমাকে। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, এই তো আমার তরফ থেকে তোমার জন্য গিফট, সারপ্রাইজ। লিসেন ইনসিয়া, এতিমখানার সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। মিসেস আজাদ প্রেগনেন্সিতে পড়ে টরে গিয়েছিলেন হয়তোবা। হসপিটালে সিজারিয়ান অপারেশনে মিসেস আজাদ যে শুধু প্যারালাইজড হয়েছিলেন তাই নয়, তার সন্তানও মৃত হয়েই জন্ম নিয়েছিল। তাছাড়া ডক্টরেরা এটাও বলেছিলেন তার ওভারির কোনো প্রবলেমের জন্য নাকি সন্তান ধারণ ক্ষমতাও হারিয়েছিলেন উনি। 3 দিন সেন্সলেস অবস্থায় পড়েছিলেন উনি। এই সবটার মেডিকেল রিপোর্টও আছে, এই দেখো। তবে হ্যাঁ, মিস্টার আজাদের বুদ্ধির তারিফ করতে হয়। ওয়াইফকে কষ্ট দেবেন না বলে কোনোভাবেই তাকে জানতে দেননি বাচ্চাটা মৃত ছিল। ইনফ্যাক্ট কাউকেই জানতে দেননি। সবাই জানতো তাদের সন্তান ভেন্টিলেশনে আছে। আর যুগটাও কিছুটা পেছানো ছিল। ডক্টর একবার মানা করাতে ভয়ে তোমাদের শেহনাজ মঞ্জিলের কেউ বাচ্চার দিকে পা বাড়ায়নি। মৃত সন্তান জন্ম দেওয়া সত্ত্বেও 3 দিন পর মিসেস আজাদের কোলে আসে ফুটফুটে জীবিত সন্তান, অ্যাডপ্ট শুদ্ধ। গায়ের জোর কমে আসতে লাগলো। সমস্ত ডিটেলস ওভাবেই দেওয়া যেভাবে উনি বলছেন। শুদ্ধ আব্বু, দিদুন, দাদুভাই সবার অদ্ভুত ব্যবহারগুলো চোখের সামনে ভাসতে লাগলো আমার। এই জন্যই কি তবে শুদ্ধ সে রাতে জিজ্ঞাসা করেছিলেন আমাকে সম্পর্ক কী দিয়ে বিবেচনা করা উচিত? এই কথাটা তবে উনি জানেন? আয়ান বললেন, হ্যাঁ। এখন তুমি বলতে পারো আমি এত সব কীভাবে জানি? আসলে কথাটা শুদ্ধই কোনোভাবে জেনে যায় 2 বছর আগে। অনেকটাই ভেঙে পড়ে বলে ফেলেছিল আমার কাছে এ কথা। হয়তো মিস্টার আজাদ সামলে নিয়েছিলেন ওকে, তাই আর এ নিয়ে কথা বাড়ায়নিও। আর আমিও বরাবরের মতো ওর কোনো কষ্টকে পাত্তা দিইনি, পুরোপুরিভাবে নুয়ে গেলাম। যদি এটাই সত্যি হয় তবে শুদ্ধ সবটাই জানেন। নিজেকে রক্ত শূন্য বলে মনে হতে লাগলো। উনি জানেন আম্মু ওনার নিজের আম্মু না, আব্বু ওনার নিজের আব্বু না। এটা জানার পর কি কি অনুভূতি হয়েছিল তার! এত বড় সত্যিটা শুনে কিভাবে সামলেছিলেন উনি নিজেকে! এই মানুষটা এতটা কষ্ট বুকে রেখে কি করে সবার মধ্যে হাসি খুশিভাবে থাকেন? কিভাবে? সায়ান বলছে নেই। তোমাদের বিয়ের পর থেকেই আমি চেয়েছিলাম যে কোনোভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট করতে। তাই ইচ অ্যান্ড এভরিথিং কালেক্ট করি শুদ্ধের বিষয়ে। জানতে পারলাম তোমার দাদুভাইকে মিস্টার আজাদ বলেছিলেন শুদ্ধ সত্যিটা। তাই তিনি ঠিক করে যান মারা যাওয়ার আগে অন্তত তোমাকে শুদ্ধর পিছুটান করে যাবেন। এর জন্যই সেদিন ছেলে খেলার মতো আংটি পরিয়েছিল শুদ্ধ তোমাকে। ইফ আই এম নট রং, হয়তো সেদিনই সত্য সত্যিটা জেনে যায়। কারণ তারপরে একটু একটু করে বিধ্বস্ত হতে দেখেছিলাম ওকে। গুটিয়ে রাখতে শুরু করেছিল নিজেকেও। এরপর আসে তোমাদের বিয়ের দিন। সেদিন শেহনাজ মঞ্জিলের ঘটনাগুলোর কিছুই জানায়নি শুদ্ধ আমাকে। তবে হ্যাঁ, জেনেছি অনেকটাই আমি। বিয়েটা যে তোমাদের অস্বাভাবিকভাবে হয়েছে সেটা বুঝতে পেরেছিলাম। আর পরে তোমার আব্বুর অমতের বিষয়ে মায়ের কাছ থেকে জানতে পারি। যদিও ও জানে না কিছুই, তবুও যেটুক বলেছিল ইট ওয়াজ প্রিটি অ্যানাফ। তোমাদের বিয়ের দিন যখন মিস্টার আজাদ আমাকে ফোন করেছিল, কলটা মন রিসিভ করেছিল ইনসিয়া। শুদ্ধের বিয়ে শুনে সুইসাইড করতে যাইও। আমি তখনও অফিসে, মোবাইল বাসাতেই ফেলে এসেছিলাম। অফিসের এক স্টাফ জানায় আজাদ পেনশনে চলে যেতে। তারপর সেখানে কোনো কিছু না জেনে পুরো বাসাকে নববধূর মতো সাজিয়েছিলাম আমি নিজের হাতে। বোনের সুখ মিস্টার আজাদের কাছে ভিক্ষা চাইব বলে নিজের সবটুকু বিশ্বস্ততা দিয়ে কাজ করে এসেছি এতগুলো দিন। নিজের পরিবারের খবরও নিয়ে সেদিন। আর দিন শেষে খবর পাই শুদ্ধর বিয়ের আর মনের সুইসাইডের অ্যাটেম্পটের। তুমি ভাবতে পারো ইনসিয়া কী অবস্থা হয়েছিল কথা দুটো শুনে আমার। পাগলের মতো চলে যায় হসপিটালে। তোমাকে বিয়ে করে ঢাকায় ফিরে শুদ্ধ ফোন করেছিল আমাকে। মনকে হসপিটালে ফেলে ছুটে যায় ওর কাছে ওকে খুন করব বলে। কিন্তু ওকে ড্রাঙ্ক দেখে বুঝে গিয়েছিলাম কিছু একটা হয়েছে, যাতে আমার কিছু করার আগেই ক্ষতবিক্ষত হয়ে গেছে ও। শুদ্ধ আমাকে দ্বিতীয়বারের মতো বলে ফেলেছিল সেদিন রক্তের সম্পর্ক নেই বলে। সত্যি কি আমি এসবের যোগ্য নই আয়ান? তারপর ওর ব্যাপারে আমি সবটা খোঁজ লাগাই, একদম জন্মলগ্ন থেকে শুরু করে সবটা।
যখন জেনে যে ও অ্যাডপ্ট আই ওয়াজ ড্যাম শিওর তোমার আব্বু শুদ্ধের মিথ্যে পরিচয়টা কোনোভাবে জেনে গিয়েছিলেন। এর জন্য চাননি একজন পরিচয়হীন কারো হাতে তোমাকে তুলে দিতে। কিন্তু আমার বোনকে তো সবটা জেনে আমি শুদ্ধর হাতে তুলে দিতে চেয়েছিলাম। তাহলে আমার দোষটা কোথায় ইনসিয়া, বলো? আমার দোষটা কোথায়? এতক্ষণে সবটা পরিষ্কার হতে লাগলো আমার। আব্বু কেন পছন্দ করতেন না শুদ্ধকে? আব্বুকে চিনি আমি। উনি যে কোনো সম্পর্কের বিষয়ে খুবই কঠোর। তা বলে একটা মানুষকে শুদ্ধের মতো কাউকে তার সত্তা দিয়ে বিবেচনা না করে রক্তের সম্পর্ক আছে কি না সে প্রশ্নে এইভাবে দূরে ঠেলে দিলেন উনি। এমনটা আশা করিনি তার থেকে। এই ছোট বিষয়টার জন্য উনি শুদ্ধকে আমার জীবনেই চাননি। ভাবতেও নিজের কাছে নিজেকে ছোট মনে হতে লাগলো। দিদিন ঠিকই বলেছিল, বিয়ের দিন আব্বুর কাছে চাওয়া আমার দোয়া কবুল হয়েছে। আজ সত্যি শুদ্ধ সে রক্তের সম্পর্ক না থাকা কারণটাই আম্মুর জীবন বাঁচিয়েছে। আয়ান বললেন, শুদ্ধকে যত দূর আমি চিনি তোমাকে পাগলের মতো ভালোবাসলো আপন করাটা ওর কাছে অসম্ভব ছিল, কারণ তুমি ওকে ভালোবাসো না। আর ওর জীবনে সবচেয়ে বড় সত্যিটা লুকিয়েছে তোমার থেকে। এই এত বড় বড় দুটো কারণে তোমরা একে অপরকে রিজার্ভ করো না ইনসিয়া। আয়ান মুখ খুলে দিলেন আমার। দম মেরে বসে আছি আমি। উনি আমার হাতটাও খুলে দিলেন, তারপর পায়ের বাঁধনও। বললেন, এবার বলো ইনসিয়া, আমি ভুলটা কি করছি? শুদ্ধ একতরফা ভালোবাসে তোমাকে, আর মন ওকে। তোমার বাবা শুদ্ধকে মানেন না, কিন্তু আমি মানি। তাই তোমাকে নিয়ে কোনোদিনই খুশি হবে না শুদ্ধ। শুধু লাইফ থেকে তুমি শুদ্ধর ভালোবাসা একতরফা নয় মিস্টার চৌধুরী, আমিও ওনাকে ভালোবাসি। নিজ দিক তাকে একদম শান্তভাবে বললাম কথাটা। আয়ন কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর জোর করে হেসে বললেন, ইউ আর কিডিং রাইট? মজা করছো তুমি? একজন বেনামি মানুষকে। এবার উঠে দাঁড়িয়ে তার দিকে শক্ত চোখে তাকিয়ে বললাম, মজা করার মতো সম্পর্ক নয় আমাদের মিস্টার চৌধুরী। আর শুদ্ধ বেনামি নন, উনি আমার বর, ইরাম আজাদ শুদ্ধ। আমি ওনাকেই ভালোবাসি। আপনার এইসব কথায়, এসব ফালতু কাগজপত্রে তার পরিচয় বা আমার ভালোবাসা বিন্দু মাত্র আজ আসবে না মিস্টার চৌধুরী। আমি আসতে দেব না। আয়নের কুচকানো কপাল শিথিল হলো। বিরক্তির চেহারা করে আশেপাশে তাকালেন। জোরে একটা শ্বাস ফেলে চোয়াল শক্ত করে বললেন, কান খুলে শোনে নাও ইনসিয়া, এতক্ষণ যা যা বললাম তোমাকে তার প্রতিটা বর্ণ সত্যি। বাট ট্রাস্ট মি, আরও আকাশ পাতাল এক করে এই কথা সত্যতা তোমার কাছে প্রমাণ করার মিনিমাম ইচ্ছে আমার নেই। তুমি তো সেটাই করবে যেটা আমি করতে বলবো তোমাকে। শুদ্ধর জীবন থেকে সরে যাবে তুমি। যদি না করি, যদিও পালিত, তবু শুদ্ধ সবচেয়ে কাছের ওর আম্মুকে আর কোনো দিনও দেখতে পাবে না ও। দুপা পিছিয়ে গেলাম। পড়ে যাচ্ছিলাম, চেয়ার ধরে কোনো মতে সামলালাম নিজেকে। আমি দূরে গেলে শুদ্ধ বেঁচে গিয়েও মরে যাবেন, আর আম্মুর কিছু হয়ে গেলে যে শুদ্ধ সত্যি সত্যি মরে যাবেন। কি করব আমি এখন? কোন দিকে যাব? আয়ন টেবিলে রাখা পেপার ওয়েটটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, তুমি শুদ্ধকে হ্যাকিং নিয়ে কিছু বললে সেটা খুব একটা গায়ে মাখত না ও, আমি জানি, কারণ তুমি নিজেই তা বিশ্বাস করনি। তোমাকে দিয়েই বিশ্বাস জিনিসটা পরখ করা হয়ে গেছে আমার। তাই এবার ওকে তুমি শুধু ব্যাংক রোবারি না, পরিচয়হীন ঠকবাজ বলে কথা শোনাবে। বলবে ওর কোনো কিছুই নিজের না, আজাদ গ্রুপের উত্তরসূরি নয়ও, ওর যা আছে কোনো কিছু ওর প্রাপ্য না। আরও যেভাবে বললে ওর নিজ থেকে দূরে সরিয়ে দেবে তোমাকে, সেভাবে বলবে। শব্দ করে কেঁদে দিলাম। মাটিতে বসে পড়ে আয়নের পা জড়িয়ে ধরলাম আমি। বললাম, ছেড়ে দিন আমাদের আয়ন, প্লিজ যেতে দিন আমাদেরকে। পারবো না, আমি পারবো না শুদ্ধকে এসব বলতে। আপনি তো বললেন আপনি শুদ্ধকে আঘাত করবেন না। এসব বলে যে শুদ্ধ জীবন্ত লাশ হয়ে যাবে আয়ান, দয়া করুন, একটু দয়া করুন আমাদের উপর। আয়ান তার পা সরিয়ে নিলেন, বললেন, হ্যাঁ আমি বলেছি শুদ্ধকে আঘাত করব না, কিন্তু এই সাময়িক ধাক্কা না দিলে তুমি ওর জীবন থেকে সরবে না, আর মনও ওর জীবনে আসবে না। ইটস এ সাময়িক ধাক্কা। উনি পাগলের মতো ভালোবাসেন আমাকে আয়ান, 5টা বছর ধরে। আমি তার জীবন থেকে লিসেন, আই ডোন্ট ওয়ান্ট টু ইউর লাভ স্টোরি। কোনো ইন্টারেস্ট আমার নেই ওতে। আমি আমার বোনের জীবনের ভালোবাসাটা শুধু ফিরিয়ে দিতে চাই, দ্যাটস ইট। তোমাকে যখন শুধু ওর লাইফ থেকে সরিয়ে দেবে, আমি বোঝাবো ওকে মন ওকে কতটা ভালোবাসে। তাছাড়া মনের প্রতি যে ওর কোনো সফট কর্নার নেই তাও নয়, ও বরাবরই টেক কেয়ার করতো মনের। এখন তো জানে ওকে আবারও বিদেশ পাঠিয়েছি আমি। যখন জানবে ও হসপিটালাইজ, ঠিক চলে যাবে ওর কাছে, তোমার কাছে। আর এইসব ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছে না আমি। কিন্তু আয়ান, এনাফ অফ ইট ইনসিয়া। আর কোনো কথা নয়। চয়েস ইজ ইয়োর্স। হয় তুমি সরবে শুদ্ধর জীবন থেকে, নয়তো ওর পালিত মা। বিশ্বাস করো, যদি এমনটা না করো তুমি, তোমার আম্মুর চেয়ে মিসেস আজাদকে আরও বেশি কষ্ট পেতে হবে। তাকে
না না আয়ান, কিছুই করবেন না আম্মুকে, প্লিজ কিছুই করবেন না। আপনি যা বলবেন তাই করব, আমি সবটা বলবো। ঠকবাজ বলবো, পরিচয়হীন বলবো, লোভী, হ্যাকার, সব সব বলবো শুদ্ধকে। ওনার ঘৃণা নিয়ে সরে যাব ওনার জীবন থেকে চিরতরে। আয়ান বাঁকা হাসলেন। বুকে 2 হাত গুজে চিৎকার করে কাঁদতে লাগলাম আমি। পৃথিবীটা এত নিষ্ঠুর কেন শুদ্ধ? সময়টা এত বেসামাল কেন? যেখানে আপনি ভালোবাসি শোনার অপেক্ষায়, সেখানে এতগুলো কঠোর কথা শুনতে হবে আপনাকে শুদ্ধ। বিয়ের দিন আব্বু হয়তো ওগুলোই বলেছিলেন আপনাকে, তাই আপনার এই অবস্থা হয়েছিল সেদিন। আজ আমি এগুলো বললে আপনি তো শেষ হয়ে যাবেন শুদ্ধ। কি করব আমি বলুন? কি করব? করার কিছু আছে কি আমার? নিয়তি যে প্রতিবারই আমাদের সামনে এই অসহনীয় পরিস্থিতি দাঁড় করিয়ে দিচ্ছে, আর এবার হয়তো শেষবারের মতো চিরতরে সরে যেতে হবে আমাকে আপনার জীবন থেকে, আজীবনের জন্য। আবছা অন্ধকারে শুরু আলো রশ্মির প্রবেশ। গোডাউনের শাটার খোলার আওয়াজ কানে আসলো, আর জ্বলতে থাকা চোখে এসে লাগলো বাইরের তপ্ত রোদ্দুরে ছকছকে আলো। মাটিতে বসে কাঁদছি আমি। আয়ান কাউকে বললেন, এখনই খোলার দরকার ছিল না অশোক। ইনসিয়ার নিজেকে সামলাতে আর একটু সময় লাগবে হয়তো। অশোক নামের লোকটা বললেন, অনেক আগেই খোলার দরকার ছিল স্যার। তার কথা শেষে মাটিতে ছায়া দেখলাম কারো। সম্পূর্ণ খোলা শাটার দিয়ে গোডাউনের ভিতরে ঢুকছে সে। আয়ানের বিস্মিত কণ্ঠে বেরোলো, সে শুদ্ধ, তুই এখানে? আমি জলভরা চোখে নিজ দিকেই তাকিয়েছিলাম। এইটুক শুনেই কেঁপে উঠলাম। এই কথাটা যেন সত্যি হয়, কোনোভাবে যেন ভুল না শুনি আমি। পাশ ফেরার আগে কেউ একজন ঝড়ের বেগে এসে আয়নের গেঞ্জিটার ঘাড়ের দিকটা ধরে টেনে হিসড়ে চেয়ারে বসিয়ে দিল তাকে। আরেকজন স্কচ টেপে মুখ আটকেও দিয়েছে মুহূর্তেই। আরও একজন দৌড়ে এসে চেয়ারের পেছনে আয়নের 2 হাত বেঁধে দিয়েছে। কালো শার্ট পরিহিত সে মানুষটা চেঁচিয়ে বলে উঠল, শুদ্ধ এখানে নেই আয়ন, হি ইজ ইন দ্য হেল নাও। সে জাহান্নামে বিশ্বাসঘাতকতার আগুনে জ্বলছেও। অ্যান্ড স্যার, তার থেকেও ভয়ঙ্কর কোনো জাহান্নামে এইভাবেই টেনে হিস্ট্রে পাঠাবো তোকে আমি আজ। শ্বাস থামিয়ে বসিয়েছিলাম। এটুক বলেই উনি পিছন দিকে ফিরলেন। এটা শুদ্ধই। হাত মুঠো করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে উনি। কালো শার্টের কলারের কাছের খোলা বোতাম দুটো দিয়ে ফর্সা গলার রগগুলো সুস্পষ্ট, কিন্তু আমার দেখে শান্ত দৃষ্টি তার। উঠে দাঁড়িয়ে এক ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলাম তাকে। তার বুকে মুখ গুজে হু হু করে কেঁদে দিলাম আমি। ইনকলা শার্টটার বুকের দিক খামচে ধরে অস্ফুটভাবে বললাম, শুদ্ধ। শুদ্ধ এতক্ষণে মাথায় হাত রাখলেন আমার। আরও ফুপিয়ে কেঁদে উঠে মিশে যেতে লাগলাম তার বুকের মাঝে। এই আয়ান নামের লোকটাকে কিছুক্ষণ আগে চল লাগালেও শুদ্ধের উপস্থিতি আমার আসল অনুভূতি ভয়টাকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। শুদ্ধ আমার ঘাড়ের চুল মুঠো করে নিয়ে আরেক হাতে জড়িয়ে ধরলেন। শান্তভাবে বললেন, কাঁদিস না সিয়া, তোর কান্না সহ্য হয় না আমার, প্লিজ কাঁদিস না। আমি কান্না থামাতে ব্যর্থ, ফোপাচ্ছি। আরও চোখে তাকালাম আয়নের দিকে। হাত পা বেঁধে মুখ আটকে দেওয়া হয়েছে তার। ওনাকে দিশেহারার মতো লাগছে, কিন্তু তবু ওই ভয়ানক মানুষটার কথাগুলো মনে পড়তেই চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। আবারও খামচে ধরলাম শুদ্ধের শার্ট। উনি বললেন, ভয় পাস না সিয়া, আমি এসে গেছি তো। নতুনভাবে দেহে প্রাণ ফিরে পেলাম এই কথায়। তবুও শক্ত করে ধরে আছি আমি তাকে। অশোক বললেন, ম্যামের ভয়ের কারণ এই আয়ান চৌধুরী স্যার। এই আয়ান চৌধুরী, আপনার আদেশ মানতে গিয়ে ম্যামকে এইভাবে তুলে আনতে হয়েছে আমাকে। তাকে এই বদ্ধ জায়গাটায় আটকে দিতে হয়েছে আমাকে। মিস্টার চৌধুরীর হাতে ম্যামের চুল মুঠো করা দেখতে হয়েছে আমাকে। ম্যামকে কষ্ট পেতে দেখতে হয়েছে আমাকে স্যার। এবার আপনি এর সাথে ঠিক কী করবেন সবটাই আপনার ব্যাপার। শুদ্ধর উষ্ণ নিঃশ্বাস। মাথা তুলে বললাম, সুতো আম্মু, মাহি, শান্ত হ। ওরা হসপিটালে ছোটোমার কাছে আছে, কিছুই হয়নি ওদের। অশোক বললেন, স্যার এতটা সময়? আম্মু ছাড়ছিল না অশোক। মাহিকে সবটা বলতে নিষেধ করতে সময় না লাগলেও আম্মুকে বোঝাতে সময় লেগেছে। অনেক কষ্টে তাকে বুঝিয়েছি। কেউ তাকে টাকার জন্য কিডন্যাপ করেছিল। চাইলেই সিয়াকে ওদের সাথে ছাড়াতে পারতাম আমি, কিন্তু তাতে আম্মু আয়নের আসল রূপটা জেনে যেত। কষ্ট পেত সে। কী করে আমার দুনিয়া, আমার পৃথিবীকে কষ্ট পেতে দেয় বলো? তাই এতক্ষণ আমার আরেক পৃথিবীকে তোমার ভরসায় রেখেছিলাম। আবারও ফুপিয়ে কেঁদে দিলাম আমি। শুদ্ধ হাত ধরতে যাচ্ছিলেন আমার। ব্যথায় কুঁকড়ে উঠলাম। ঠিক সেখানটায় আয়ান ধরে রেখেছিল। তার নখের আঁচড়ে জামার হাতার উপরেও ছোপ ছোপ দাগ হয়ে গেছে। শুদ্ধর চোখ রক্তবর্ণ হয়ে গেল তা দেখি। অশোক বললেন, ম্যাম সাবধান করেছিল মিস্টার চৌধুরীকে তাকে স্পর্শ না করতে। শোনেননি উনি স্যার? শুদ্ধ দাঁতে দাঁত চেপে বললেন, সিয়াকে নিয়ে যাও অশোক। অশোক গেগোচ্ছিলেন। শুদ্ধকে আরও ঝাপটে ধরে জোরে সোরে চেঁচিয়ে বললাম, কোথাও যাব না আমি। উনি জোরে শ্বাস ফেললেন একটা। তারপর এক হাতে আমার মাথা তার বুকে শক্তভাবে চেপে ধরলেন। বেশ কিছুটা সময় পর চাপা গঙ্গানের আওয়াজ শুনতে পেলাম আয়নের। চোখ খুলে তাকাতেই খিচে বন্ধ করে নিলাম আবারও। আয়নের ডান হাত বিভৎসভাবে ঝলসে গেছে। ফুটন্ত পানি ঢালা হয়েছে তার হাতে।
পাশে অশোক ফ্ল্যাক্স হাতে দাঁড়িয়ে আছেন। আয়ান শব্দ করতে পারছে না, তবে তীব্র ব্যথায় গোংড়াচ্ছেন। শুদ্ধ বললেন, আজ তোর কষ্টে আমার এতটুকু কষ্ট হচ্ছে না আয়ান, বিশ্বাস কর, যেটা কোনোদিন কল্পনাতেও ছিল না আমার। তোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোতে দেব না আমি আজ। যে মুখের কথা এতগুলো দিন শুধুমাত্র আমাকে কষ্ট দিয়েছে তাকে ছাড় দিতাম, কিন্তু ওই মুখ দিয়ে উচ্চারণ হওয়া শব্দ আজ সিয়াকে কাঁদিয়েছে। কি করে ওকে আর আওয়াজ করতে দেই আমি? ওই হাত শুধু আমার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ তৈরিতে ব্যস্ত থাকলে তাকে ছাড় দিতাম, কিন্তু ওই হাত আজ সিয়াকে আঘাত করেছে। ওকে কি করে ছাড় দেব আমি? কি করে? তুই না মানলেও আগে থেকেই তোকে বেস্ট ফ্রেন্ড মানতাম আমি। ভালোই চলছিল আমাদের বন্ধুত্ব, কিন্তু মাঝখানে চলে আসে মুনিয়া। বুঝেছিলাম খুবই চঞ্চল স্বভাবের আর জেদিও। অল্প সময়ে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিংও হয়ে যায়, কিন্তু আমার চোখে শুধু তা ভাই বোনেরই ছিল। মাহি, ইরাম আর মুনিয়ার মধ্যে কোনো তফাৎ অনুভব করিনি কোনোদিন। বিদেশ থেকে কিছু অপসংস্কৃতি মাথায় বসে গিয়েছিল, টুকটাক শাসন করতাম বড় ভাই হিসেবে, কিন্তু আমার এই কাজগুলো ওর মনে কোনো আলাদা অনুভূতি সৃষ্টি করবে তা আমি ভাবতেও পারিনি। একদিন আশ্চর্যজনকভাবে মুনিয়া প্রপোজ করে বসে আমাকে। তখন ওকে বলে বেরিয়ে আসি, অন্য কাউকে ভালোবাসি আমি। ওকে তো শুধুই বোনের চোখে দেখেছি। যাতায়াত কমিয়ে দিই ও বাসায়। তারপর এই বিয়েটা। বিয়ের পরের দিন জানতে পারি এমন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। যদিও সেটা তুই বলিসনি আমাকে আয়ান। প্রচণ্ডভাবে দোষী মনে হতো নিজেকে। হয়তো আমার ব্যবহারে মেয়েটা আকাশকুসুম ভাবতে শুরু করেছিল, তাই তোকে ভালো রাখার চেষ্টা করতাম। ভাবতাম তুই ভালো থাকলেই তোর বোনকে ভালো রাখতে পারবি, কিন্তু আমার ধারণা ভুল ছিল আয়ন। তুই কাউকে ভালো রাখতে চাসনি। বোনের প্রতিশোধ হিসেবে আমার আর সিয়ার সম্পর্কটা তোর টার্গেট হয়, সেটাও জানতাম আমি। সিয়াকে ভুল বোঝাতেই আমার পিসি থেকে অফিসে বসে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নিলি তুই, যাতে সবটা দায় আমার উপর আসে, তাই না? তুই কি ভেবেছিলি সিয়ার বিশ্বাস আর আমার ভালোবাসা এতটুকুই ঠুনকো যে তোর এই নকল কাগজপত্র দেখে সিয়া আমাকে ভুল বুঝে চলে যাবে আর আমি মনকে গ্রহণ করব? দেন ইউ আর টোটালি রং আয়ন। কয়েক ঘন্টা আগ অবধি আমার চেষ্টা ছিল তোর কুকীর্তি লুকানো, যদিও তুই তার যোগ্য নস। তোর অসুস্থ বোন, যাকে নিজের বোনই ভাবি, তোর আম্মু, যাকে নিজের মা ভাবি, তাদের জন্য বাঁচাতে চেয়েছিলাম তোকে, কিন্তু আমার আম্মুকে এসবে জড়িয়ে সবটা নষ্ট করে দিয়েছিস তুই। ভালোবাসার কোথায় কমতি রেখেছিল সে তোকে আয়ান? নিজের ছেলের মতোই তো ভালোবাসত তোকে। তাহলে তোর মনুষ্যত্ববোধ এতটা লোপ পেয়ে গেল তুই ছোটমার অ্যাক্সিডেন্ট করানোর জন্য জঘন্য কাজটা করলি তুই। শুদ্ধ আমাকে ছাড়িয়ে নিয়ে সামনে দাঁড় করিয়ে বলেন, এই কুৎসিত মুখোশধারী লোকটার জন্য তোকে কষ্ট পেতে হয়েছে সিয়া, আর ও আমার লাইফের অংশ হয়ে তোর লাইফে এসেছে। ক্ষমা করে দে আমাকে সিয়া। না শুদ্ধ, আপনি কি বলে ভয় দেখিয়েছে ও তোকে? শুদ্ধ সোজা প্রশ্ন। চুপ করে আস্তে ধীরে আবারও মুখ গুজতে লাগলাম তার বুকে। তার পরিচয় নিয়ে কোনো কথা চাই না আমি আর। উনি আমাকে এক হাতে জড়িয়ে আরেক হাতে আয়নের মুখ খুলে দিতে যাচ্ছিলেন। অশোক বলে উঠলেন, স্যার, মিস্টার চৌধুরী ম্যামকে। তাকে থামিয়ে দিতে তাড়াতাড়ি বললাম, আপনি শুদ্ধর লোক? উনি মাথা উপর নিচ নাড়ালেন, বললেন, 2 বছর আগে আয়ন চৌধুরীর কাছে শুদ্ধ স্যারই পাঠিয়েছিলেন আমাকে। উনি সময় দিতে পারছিলেন না মিস্টার চৌধুরীকে, তাই আমাকে বলেছিলেন তার পাশে থাকতে, জাস্ট অ্যাজ এ হেল্পিং হ্যান্ড। কিন্তু বিশ্বস্ততার জোরে আয়ন চৌধুরী যেমন স্যারের অনেকটা জেনে গিয়েছিলেন, আমিও তার মতো জেনে গিয়েছিলাম। শুদ্ধ স্যারকে জানালে উনি বলেছিলেন উনি ঠিক সময় মতো শুদ্ধ যাবেন, কিন্তু না, আয়ন চৌধুরী অন্য ধাঁচেরই মানুষ। বোনকে ভালো রাখতে গিয়ে হিতাহিত বোধ লোপ পেয়েছে তার। সবটা জানতাম, শুদ্ধ স্যারকেও জানাতাম, তবে এগুলো তার অগোচরই ছিল। আজ আপনাকে কিডন্যাপ করতে শুদ্ধ স্যারের কথাতেই এই গ্যাং হায়ার করি আমি, যেটা আয়ন চৌধুরীর জানা মতে ভাড়াটে গুন্ডা নয়, শুদ্ধ স্যারের আজ্ঞাবহ, তার পারফেক্ট 12। বিস্ময়ে তাকালাম চারপাশে, সত্যিই 12 জন ওনারা। সুন্দর মতো হাসছেন সবাই। শুদ্ধর দিকে তাকাতে আশ্বাসের হাসি তার। তাচ্ছিল্য হলো আয়নের উপর। বিয়ের পর শুদ্ধর অতীতকে নিয়ে ঘাটাঘাটি না করে বর্তমানকে যদি খেয়াল করে চলতেন, তাতে নিজেও বদলানোর সুযোগ পেতে পারতেন, তাকেও বুঝতে পারতেন, হয়তো সবটা অন্যরকমই হতো। শুদ্ধ ফোন বের করে কাউকে কল লাগিয়ে বলেন, ভেতরে আসুন আপনারা। কয়েকজন পুলিশ ঢুকলেন ভেতরে। শুদ্ধ বললেন, হ্যাকিংয়ের সমস্ত প্রুফস গাড়িতে রাখা আছে অশোক, নিয়ে এসে হ্যান্ড ওভার করো ওনাদের। আর হ্যাঁ, ছোটমার অ্যাক্সিডেন্ট কেসও থাকবে ওর উপর। অশোক বেরিয়ে গেলেন। আয়ান তখনও ওভাবেই ছটফট করছেন। শুধু এতক্ষণে আমাকে ছাড়িয়ে এগিয়ে গেলেন। আয়নের চেয়ারের 2 হাতলে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে বললেন, চিন্তা করিস না আয়ন, তোর জেলে যাওয়ার কথা মুনিয়া বা আন্টি কেউ জানবে না। মিস্টার রায়হানের সমস্ত টাকা আমি ফিরিয়ে দেব তাকে। এই রোবারির কেস নিয়ে দুনিয়া জানবে না আয়ন। আই উইল মেক শিওর অফ দ্যাট। আন্টি জানবে তুই বিদেশ আছিস। কাজের চাপে শুধু একবেলাই ফোন রিসিভ করবি তার। তোর গলা নকল করার জন্য আমার পারফেক্ট 12 আছে। মুনিয়ার চিকিৎসারও কমতি থাকবে না।
ওর উপর এখনও কোনো রাগ নেই আমার। আশা রাখি সুস্থ হলে নিজের ভুল বুঝতে পারবে ও। ওর সাথে আমার বিহেভিয়ার কেমন হবে তা ওর উপরেই ডিপেন্ড করে। আরও নড়াচড়া করতে লাগলেন আয়ান। শুধুর হেরফের নেই কোনো। উঠে এসে আবারও জড়িয়ে ধরলেন আমাকে। মুখ বাঁধা অবস্থাতেই আয়ানকে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। সেই সবজি উপযুক্ত জায়গাটাতেই জায়গা হলো তার। চোখ বন্ধ করে মিশে রইলাম শুদ্ধের বুকের মাঝে। অনেকটা সময় পর শুদ্ধ বললেন, চল সিয়া, ছোটো মা আমাদের দুজনকে দেখবে বলে অস্থির হয়ে আছে। আম্মুও টেনশন করছে। ইমরোজকে দিয়ে কোনো মতে বুঝিয়েছি সবাইকে। তোকে নিয়ে দরকারে বেরিয়েছি আমি। আস্তে ধীরে মাথা তুললাম। শুদ্ধ যদি সবটা না জানতেন আজ আরও ভয়ানক কিছু হতে পারত। এ মানুষটা থেকে দূরে যেতে হতো আমাকে। শুদ্ধ কপালে ঠোঁট ছুঁয়ে হাঁটার জন্য ইশারা করলেন। পা বাড়াচ্ছিলাম। পাশের টেবিল থেকে একটা কাগজ উড়ে এসে পড়ল শুদ্ধর পায়ের কাছে। উনি তা হাতে নিয়ে দেখে বললেন, ও এই রোবারের কাগজ? আচ্ছা, ঠিক কি জাল কাগজ দেখিয়ে তোকে ভুল বোঝাতে চাচ্ছিল আয়ন? আমিও তো দেখি। শুদ্ধ এগিয়ে যাচ্ছিলেন কাগজগুলোর দিকে। শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে আবারও। শুদ্ধ আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এখনও ভয় করছে? মাথা উপর নিচে নাড়ালাম। শুদ্ধর পেছন থেকে কোনো মতে অ্যাডপশনের পেপার, হসপিটালের রিপোর্টসগুলো সরিয়ে ফেলেছি। আমার ভালোবাসায় এর কোনো প্রভাব নেই। আর তার জীবনেও এই সত্যিটার কোনো জায়গা আমি হতে দেব না। তৃতীয়বার এর মুখোমুখি হয়ে এতটুকু আঘাত পেতে দেব না তাকে। উনি আমার দুগাল ধরে বললেন, আমার উপর ভরসা ছিল না? নিজের উপর ভরসা হারাচ্ছিলাম শুদ্ধ। এতটা ভীতু তুই? জানতাম না তো। চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস নিলাম। পেছনের হাতে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি কাগজগুলো। গালে রাখা তার হাতে হাত আর চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধ আটকে গেলেন। চোখের কোণে পানি চিকচিক করছে তার। এদিক ওদিক তাকিয়ে দু আঙ্গুলে কপালে স্লাইড করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অতি কষ্টে সেই জলকণাকে আটকে দিলেন উনি। একটু সময় নিয়ে এক টানে আমাকে বুকে জড়িয়ে নিলেন শক্তভাবে। বললেন, এতটা সাহসী তুই? আজই জানলাম। কেঁদে দিলাম আমি। শুদ্ধর দুফোঁটা চোখের জলও কাঁধে পড়ছে আমার। মাথা তুলে দেখি চোখে পানি নেই। তবে জনাব নাক চোখ লাল করে ফেলেছেন। তার গালে আলতোভাবে এক হাত রেখে বললাম, আপনাকে ভালোবাসি শুদ্ধ, ভালোবাসি অনেকটা। এই অনেকটা কথাটাকে বলে বোঝাতে গেলে সময় তার মতো চলে যাবে শুদ্ধ। অপেক্ষা রোদ্দুরের উত্তাপ রয়ে যাবে। চারপাশ নানা রঙে বারংবার রদবদল করতে থাকবে। আমার ভাষার শব্দ কম পড়ে যাবে। তবুও আমার এই অনেকটা প্রকাশে কমতি রয়ে যাবে শুদ্ধ। তাই এটুকুতে গ্রহণ করুন এই ভালোবাসাকে। কথা দিচ্ছি এই ভালোবাসার রোদ্দুর আর কোনো দিন এক মুহূর্তের জন্য পোড়াবে না আপনাকে। যেভাবে চাইবেন সেই রঙে এই রোদ্দুরের আভায় শুধু রাঙাবো আপনাকে আর বর্ণনাতীত ভালোবাসাকে। কথা দিচ্ছি শুদ্ধ, কথা দিচ্ছি। দু গাল ধরে সারা চোখে মুখে পাগলের মতো অজস্রবার ঠোঁট ছোঁয়ালেন উনি আমার। মিশিয়ে নিলেন নিজের বুকের মাঝে। চরম শান্তিতে চোখ বন্ধ করে ঝাপটে জড়িয়ে রইলাম তাকে। কথা রাখবো আমি শুদ্ধ। কোনোদিন এতটুকু কষ্টের আজকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেব না আমি। আপনাকে দুনিয়ার সব সুখ দেওয়ার দায়িত্ব আমি নিলাম শুদ্ধ। ওই দগ্ধ হৃদয়ে সবটা সুখবর্ষণের জন্য নিজেকে উৎসর্গ করলাম আমি। সব সুখ আপনি পাবেন যেগুলো আপনি ডিজার্ভ করেন। কথা দিচ্ছি। আকাশে আজ পূর্ণ চাঁদ। জল জল করতে থাকা অসংখ্য তারার চাদরে আজ আকাশ সাজিয়েছে নিজেকে। আজাদ মেনশনের দেয়ালে দেয়ালে রঙিন বাতিগুলো তারাগুলোর মতোই মিটমিটিয়ে জ্বলছে। বাসার সামনের সুইমিং পুলটায় চাঁদের আলো পড়েছে। উজ্জ্বল হীরের মতো সে আলোতে পানি চিকচিক করছে। আলোটাও পুরোপুরি প্রতিফলিত হয়ে বেলকনির দেয়ালে লাগছে, চোখেও লাগছে। তবুও সেদিকে দৃষ্টি স্থির আমার। নতুন বউয়ের মতো আধো হাত ঘোমটা টেনে বিছানায় বসে না থেকে বেলকনিতে। শুদ্ধর আওয়াজে পেছন ফিরলাম। গোল্ডেন কালারের শেরওয়ানি তার গায়ে। রংটা আমার লেহেঙ্গার সাথে পুরোপুরি যাচ্ছে। তবে তার মুখের হাসিটা আমার এক্সপ্রেশনের সাথে একদমই যাচ্ছে না। উনি এগিয়ে এসে বললেন, কী রে, ঘোমটা লজ্জা নিয়মকানুনের কোনোটাই এক ফোঁটা দেখছি না তোর মাঝে। আজ আমাদের ফার্স্ট নাইট। মাথায় বড়সড় ঘোমটা দে, লজ্জা পা, আমাকে সালাম কর। কিছু না বলে ঝুঁকে পায়ে স্পর্শ করতে যাচ্ছিলাম তার। উনি হাত ধরে থামিয়ে দিলেন আমাকে। বললেন, এবার একটু লজ। আপনি আব্বুর কথা রাজি হয়ে গেলেন? ভ্রুকুচকে তাকিয়ে রইলেন উনি আমার দিকে। আমার নিজের চেহারায়ও বিরক্তি। বললাম, এই দ্বিতীয়বার ধুমধাম করে বিয়েটা করার খুব দরকার ছিল। হ্যাঁ অবশ্যই। আগেরবার তো। আরেকবার তার দিকে এগিয়ে বললাম, এর জন্য পুরো একটা সপ্তাহ আমাকে শিরোনাস মঞ্জিল থাকতে হয়েছে। হ্যাঁ তো মানে তাতে কি হয়েছে? কি হয়েছে মানে বিয়ের আগে তো মেয়েরা বাপের বাড়ি থাকে। তুইও। আবারও এগিয়েছি তার দিকে। শুধু হুড়মুড়িয়ে পিছনে গেলেন। বুকে থুতু দিয়ে বললেন, এমন করছিস কেন? ভয় করছে আমার, কান্না পাচ্ছে আমার। এই একটা সপ্তাহ আমার কিভাবে কেটেছে তা আমিই জানি। সেদিন হসপিটালে ফেরার পর জানতে পারি 2 দিন পরে আম্মুকে ছেড়ে দেবে। আব্বু বলেছিলেন উনি আম্মু খানিকটা সেরে উঠলেই চান আমাদের বিয়েটা আবারও ধুমধাম করে হোক।
আমার মত ছিল না। জানতাম এটা হলে আবারও দূরে থাকতে হবে আমাকে শুদ্ধর থেকে, কিন্তু ওই মানুষটা ধেই ধেই করে রাজি হয়ে যায়। 7-8টা দিন আলাদা থেকেছি তার থেকে। আর ইনি কত স্বাভাবিক, আলাদা থাকার এতটুকু কষ্ট নেই এর মাঝে। কাঁদো কাঁদো মুখ বানাতে শুদ্ধ সামনে থেকে বিছানা ধরে একটানে কাছে টেনে নিলেন আমাকে। কেঁপে উঠলাম মৃদু, হাত গিয়ে তার বুকে পড়েছে। উনি হাত উপরে তুলে ধরে আলতোভাবে চুমু খেলেন। রাগ গায়েব আমার। উনি বললেন, ভালোবেসে 7 দিনের কষ্টটাতেই অভিমান করছিস? আমারই 6 বছর, এর কি দাম দিবি? চুপচাপ তাকিয়ে রইলাম শুধু তার দিকে। হুট করে ফু দিলেন উনি চোখে আমার। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। উনি ঠান্ডা গলায় বললেন, এই চোখ জোড়ার এভাবে বন্ধ হয়ে থাকে প্রথমবার পাগল করে দিয়েছিল আমাকে। আবারও চোখ তুলে তাকালাম আমি। কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো নড়ছে শুদ্ধের। ওগুলোকে হাত দিয়ে এলোমেলো করে দিতে ইচ্ছে করছে। গালের চাপদারিটায় হাত ছুঁয়ে দিয়ে তাদের সৌন্দর্যকে থামিয়ে দিতে ইচ্ছে করছে। ঠোঁটের অসম্ভব তৃপ্ত হাসিটাকে আরও তৃপ্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করছিস। এতটা কাছে তুই তার ইনসু। সে যদি তোর মনের কথাগুলো শুনে নেয়, মুখ লুকানোর জায়গা থাকবে না তোর। লজ্জায় আবারও চোখ নামিয়ে নিলাম। শুদ্ধ বললেন, আজ আর পাগল টাগল না হই, ঘুম পাচ্ছে। গুড নাইট। কপাল কুঁচকে আসলো আমার। গুড নাইট? ঘুম পাচ্ছে ওনার? ঘুমাবেন তো। রাত কত হয়েছে হিসেব আছে? আজকের রাতটা ঠিক তেমন যেমনটা আপনি চেয়েছিলেন। দেখুন শুদ্ধ, আমি চেয়েছিলাম, হ্যাঁ আপনি তো ঘুমাবো। ফাইন, গুড নাইট। এটুক বলে সরে আসলাম। সব রোমান্টিক কথাবার্তা ঝুলি ফুরিয়ে গেছে এর, যাকে বলে স্টক ফুরিয়ে গেছে। ঘুমোবে, ঘুমক। এই লোকটা রোদ্দুরি রিজার্ভ করে। ফুসতে ফুসতে আয়নার সামনে বসে মাথার খোমটা খুলে ফেললাম। শুদ্ধ ব্যস্ত হয়ে বলেন, আরে আরে সাজ নষ্ট করছিস কেন? তো কি করব, আপনি তো ঘুমাবেন, ঘুমন। উনি হাত টেনে দাঁড় করালেন আমাকে। তাকানি তার দিকে। উনি বললেন, সো ইউ ওয়ান্ট ঘুমানো ছেড়ে তো সাজ আমিই নষ্ট করে দিই? বড় বড় করে তাকালাম তার দিকে। কোন কথার কি মানে বের করছেন উনি? শুদ্ধ বললেন, ডোন্ট ওয়ারি, তো সাজ নষ্ট করার জন্য আজকে কেন, আজীবনের জন্য প্রতিটা রাতের ঘুমকে ব্যান করে দিতে পারি আমি। আরও বড় হয়ে গেল আমার চোখ। শুদ্ধ একটা টেডি স্মেল দিয়ে বললেন, কথায় রোমান্টিকতা দেখানো ভুলে গেছে আজ শুদ্ধ, যা হবে কাজে। চোখ বন্ধ করে নিলাম। কান গরম হয়ে গেছে আমার, হাতও ঘেমে গেছে। আস্তে ধীরে গয়নাগুলো খুলে যেতে লাগলো গা থেকে। কেঁপে কেঁপে উঠছিলাম তার প্রতিটা স্পর্শে। ওনার নিঃশ্বাস নিকট থেকে নিকটতর হতে লাগলো, আর ভারী হতে লাগলো আমার নিঃশ্বাস। অনুভব করতে পারছি মাঝের দূরত্বটা খুব বেশিক্ষণ রইবে না। এর মধ্যে শুদ্ধর মোবাইল বেজে উঠল। চোখ মিললাম আমি। শুদ্ধ পাশ ফিরতে যাবেন, ডান হাতে তার শেরওয়ানির কলারের নিচ দিকটা মুঠো করে ধরলাম। উনি ভ্রু নাচিয়ে বোঝালেন কি? রাগ নিয়ে বললাম, কোথাও যাবেন না আপনি। আর এই ফোনটা। এক মুহূর্ত দেরি না করে বাঁ হাতে লেহেঙ্গা উঁচিয়ে ধরে তার পায়ের উপর উঠে দাঁড়ালাম। হাইটের তবুও কমতি, গোড়ালি উঁচু করে আঙ্গুলের উপর ভর করে দাঁড়ালাম এবার। দু হাতে শুদ্ধ চুলগুলো মুঠো করে ধরেছি। ফাঁকা মাথা নিয়ে চোখ বন্ধ করে আটকে দিলাম তার ঠোঁটজোড়া। 2 সেকেন্ড পরই কি করছি সে হুঁশ আসতে চোখ খুলে ফেললাম। নেমে আসার আগেই শুদ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। কতক্ষণ কেটে গেছে হিসেব নেই। নিজ দিক তাকে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। পিঠটা দেয়ালে আটকে দাঁড়িয়েছি। শুদ্ধ পাশ দিয়ে হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন। বললেন, মোবাইলের টাইমার সেট ছিল, ইচ্ছে করে বাজিয়েছি। আর আজকের রাতটা শুধু আমি যেমন চেয়েছিলাম তেমন না, তুইও চাস তেমন। এই কথার প্রমাণ পেয়ে গেছি আমি। 2 হাতে মুখ ঢেকে নিলাম আমি। লোকটা জেনে বুঝে সবটা করেছে। সি ইঞ্চু, এটা কি করে করলি তুই? নিজে থেকে তাকে শুদ্ধ আমার দুগাল ধরে বললেন, ভালোবাসি শ্যামা পাখি, ভালোবাসি। মাথা তুললাম আমি। সেদিনের মতো সাহসটা নিয়ে বলেই ফেললাম, ভালোবাসি শুদ্ধ, আমিও ভালোবাসি। উনি আমার থুতনি ধরে মাথা উঁচু করে ধরলেন। গলায় তার দেওয়া সরু চেনটাও খুলে দিলেন উনি। ফতুয়ার পিঠের ফিতাটায় আলতোভাবে টান লাগালেন। ফতুয়ার নিচ দিয়ে উন্মুক্ত পেটে হাত পড়তেই কেঁপে উঠলাম। জমে যেতে লাগলাম ওই স্পর্শে। লেহেঙ্গা খামচে ধরে চোখ বন্ধ করে রইলাম। দ্রুত চলা শ্বাস প্রশ্বাসকে রাগ নিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, এই স্পর্শে নিজেদের এই গতি পাওয়া ঠিক কতদিন পর বন্ধ হবে তোদের? কতদিন পর আমার লজ্জাটাকে শুধু আমার মাঝে সীমাবদ্ধ থাকতে দিবি তোরা? এই দ্রুম দাম শব্দে যে শুদ্ধ শুনতে পান, এতটাই যে কাছে উনি আমার, তখন যে আরও বেশি লজ্জায় পড়ে যায় আমি। শুদ্ধ ফিসফিসিয়ে বলেন, শুদ্ধর এই স্পর্শ আজীবন মুড়িয়ে রাখবে তোকে সিয়া। আর তোর এই ধূপধাপ শব্দের হৃৎস্পন্দন আজীবন এইভাবে একদম কাছে থেকে শুনতে চাই তাদের। দ্রুত চলতে মানা করিস না ওদেরকে সিয়া, বাধা দিস না। শুতে শেরওয়ানিটা খামচে ধরে আবারও মুখ লুকালাম তার বুকের মাঝে। বরাবরের মতোই তার কথা আর কাজ আজও আমাকে শেষ করে দিতে উদ্যত। তবুও বারবার শেষ হতে চায় তার কথায়, তার কাজে, তার মাঝে, তারই নামে। আজ না আছে নিজেকে তার থেকে এতটুকু দূরে রাখার উপায়, নাই বা আছে ইচ্ছা। হ্যাঁ, কথা রেখেছে সে।
পরিশিষ্টে সে আমার। আর আজ শুদ্ধর সিয়াও শুদ্ধরই, আজীবন থাকবে, আজীবন। 6 বছর পর। মাম্মাম, দেখো তো বাবাই দেখতে বেশি হ্যান্ডসাম নাকি আমি দেখতে বেশি হ্যান্ডসাম? একটা শ্বাস ফেলে দরজায় এক হাত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। সাদা শার্ট, কালো প্যান্ট, শার্টের উপর কালো ব্লেজার, শার্টের হাত গোটানো, চুলগুলো দেখাচ্ছে যেন স্পাইক করা। পরিপূর্ণ ভাব নিয়ে খাটের উপর সিয়াদ দাঁড়িয়ে। 4 বছরেই এতটুকু ছেলের এত অ্যাটিটিউড কোত্থেকে আসে? কথাটা মাথায় আসতেই চোখ গেল পাশে আয়নার সামনে চুল নাড়তে থাকা শুদ্ধের দিকে। শুদ্ধ সাদা শার্টের উপর কালো ব্লেজার পরেছেন। শার্টের বড় হাতাটা এলোমেলো, হাতে সাদা ঘড়ি। চুলগুলো সেট করা হয়নি এখনও তার, তবুও আমার অবাধ্য চোখ আটকাতে বাধ্য। যেমন বাপ তার তেমন ছেলে। এটুকু মস্তিষ্ক অতিক্রম করতে একটা দীর্ঘশ্বাস ফেললাম, এগিয়ে এসে বললাম, অনেক হ্যান্ডসাম লাগছে আজ সিয়াদকে, কিন্তু তুই তোর বাবাইয়ের সাথে তুলনা কেন করছিস? কে বলেছে তোর বাবাই হ্যান্ডসাম? শুদ্ধ চুল সেট করতে করতে বললেন, হ্যাঁ শোন সিয়াদ, তোর মিথ্যাবাদী মামামের কথা শোন। আমি মিথ্যাবাদী নয়তো কি? তুই তো বলিস আমার এই লুকের জন্য তোর অনেক টেনশন হয়, হাজারটা মেয়ের চোখ থেকে আমাকে বাঁচাতে বাঁচাতেই চুল পেকে যাবে তোর, এই কথা অস্বীকার করতে পারবি? কাহিনীটা এমনই। ইতস্তত করে তাড়াতাড়ি করে ঘোরাতে বললাম। এত সাজছেন কেন? আমি একটা মেয়ে হয়েও আপনাদের বাবা ছেলের চেয়ে 1 ঘন্টা আগে রেডি হয়ে গেস্ট অ্যাটেন্ড করছি। আর আপনি? সিয়াদকে তো রেডি করিয়ে গেছিলাম, আবার ওর চুলগুলো ওই হালাত বানিয়ে দিয়েছেন কেন? সাজাবেন না তো কি? 6 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। কিছু বলতে যাবে এর মধ্যে জেনাতাপু রুমে ঢুকলো, সাথে তানজিনা, তামিম ভাইয়া আর জেনাতাপুর মেয়ে। এই ঝগড়াটে দুটোর পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে 5 বছর আগেই। বড় কাকুই নাকি ফুপির কাছে বলেছিল ওদের বিয়ে বিষয়ে। জেনাতাপুর মত থাকা নিয়ে কনফিউশন ছিল আমার। জিজ্ঞাসাও করেছিলাম বিয়েতে রাজি হয়েছিল কেন। আপু বলেছিল পরিবারের কথাই শেষ কথা ছিল ওর কাছে। অবশ্য ওর অমতে বিয়েটা হতো না। তবে তামিম ভাইয়া নাকি আপুকে বলেছিল সিক্রেট লাভার নই, তবে আজীবন ঝগড়ার সাথে ভালোবাসার মাসালাও মিক্সড রাখবো, প্রমিস করছি। ভিজে বিড়াল, রাজি হয়ে যাও। তাই নাকি ওর মানা করা হয়ে ওঠেনি। বুঝতে বাকি ছিল না এই ছোট ছোট ঝগড়ার আড়ালে দুজনের মাঝে দুজনের জন্য ভালো লাগাও তৈরি হয়েছিল। তানজু এগিয়ে সিয়াদকে বলল, সিয়াদ তোকে তো শুদ্ধ মামুর মতোই লাগছে দেখতে, বেশ হ্যান্ডু। থ্যাঙ্কস তানজুপু, তবে তোমাকে লাল জামা একদম মানায়নি। তানজুটা ভ্রুকুচকে তাকিয়ে থেকে সরে এলো। আমি চোখ পাকিয়ে তাকালাম সিয়াদের দিকে। ও সে বাবার মতোই ডোন্ট কেয়ার ভাব, সত্যি বলতে ভয় পায় না সে। আমি তানজিমকে বললাম, না তানজু, সিয়াদ এমনি মজা করে বলেছে, তোকে তো লাল গাউনে একদম ডিজনি প্রিন্সেসের মতো লাগছে। তানজু আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস মনি। ইরা মনিও এটাই বলেছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কিছুই মনে করিনি ও। মেয়েটা আপুর মতোই ঠান্ডা স্বভাবের হয়েছে। জিনাত আপু এগিয়ে সিয়াদের গাল টিপে দিয়ে হেসে বলল, তো মিস্টার ইরফান আজাদ সিয়াদ, আপনাকে এত সুন্দর করে সাজালো কে? বাবাই। ডাহা মিথ্যে কথা। আমি চোখ রাঙিয়ে বললাম, এই তোকে আমি রেডি করালাম না? শুদ্ধ ততক্ষণে রেডি। হাতাটা গুটিয়ে এগিয়ে এসে বলেন, শুধু ড্রেসটা পরালে রেডি করিয়ে দেওয়া হয় না তো? আপনার ছেলেকে কি 2-4 বার ফেসিয়াল করানো দরকার ছিল? জেনাত আপু হেসে বলল, আচ্ছা আচ্ছা হয়েছে, চল নিচে, ডাকছে সবাই তোদের, এসে গেছে সব গেস্ট। কথা না বাড়িয়ে চলে এলাম সবাই। আজাদ মেনশন আত্মীয় স্বজনে ভরপুর। আজ শেহনাজ মঞ্জিলের সবাইও এসেছে। আব্বু, আম্মু, ইরাম, দিদুন, কাকুরা, বড় মা, মেজো মা, তাপসী আপু, ঈশান ভাইয়া, তাইব, ইমরোজ ভাইয়া, রিফাত ভাইয়া, সিফাত ভাইয়া, সীমা ভাবি, ওদের চমস মেয়ে সিমি সিনহা। শুধু নানু বাসা থেকে সবাই এসেছে, মাহিও। আয়ানের সবটা জানার পর নিজেকে নতুনভাবে তৈরি করে নিয়েছে ও। ভালো লাগার জায়গাগুলো গুটিয়ে নিয়েছে, সবটা বুঝে চলতে শিখেছে। পড়াশোনা নিয়েই আছে আপাতত। আয়ান চৌধুরী এখনও জেলে। মনিয়া সুস্থ হয়ে ওর মাকে নিয়ে কানাডা চলে গেছে। শুদ্ধ নিজেই সবটা গুছিয়েছেন। মনিয়া বলেছে ও সুস্থ অবস্থায় কোনোদিনই আয়ানকে বলেনি শুদ্ধকে ওর কাছে এনে দিতে। শুধু অন্য কারোর সাথে সুখী থাকুক এটা মানতে পেরেছিল ও। কিন্তু প্রথম ভালোবাসা হারানোর যন্ত্রণা সুইসাইডের দিকে ঠেলে দিয়েছিল ওকে। তাই ওকে আর দোষারোপ করেনি শুদ্ধ। আব্বুকে জিজ্ঞাসা করেছিলাম একবার শুদ্ধর পরিচয়, তার রাগের কারণ কিনা। সবটা জানি শুনে অবাক হয়েছিলেন উনি। কথাটা স্বীকারও করেছিলেন। তার কাছ থেকে এটাও জানতে পারি সেজো কাকু শুদ্ধকে সেজমার কসম দিয়েছেন তার পরিচয় নিয়ে আমাকে বা কাউকে কিছু না বলতে। তাই এ বিষয়ে কোনো কথাই বললেননি উনি আমাকে। আমার ফরেন ডিগ্রির বিষয়ে শুদ্ধ জানতেন আগে থেকেই। মনুকে দিয়ে ফোনটা উনিই করিয়েছিলেন সেদিন। আমাকে না জানিয়ে অ্যাপ্লাইও করেছিলেন, কিন্তু আমার জেদের কাছে হার মানতে হয় তাকে। যায়নি কোথাও তাকে ছেড়ে। সার্থক ছিলাম এই 5 বছর আমার ভালোবাসা তাকে বাকি সবটা ভুলিয়ে দিতে। আর আজীবন এইভাবে কাটাতে চাই আমি, কোনো কষ্টই যাতে শুদ্ধকে স্পর্শ করতে না পারে।
সবার সাথে কথা বলা শেষে কেক কাটার জন্য বলা হলো আমাদের। সিয়াদকে মাঝে রেখে 3 জন মিলে কেক কাটলাম। শুধুর মুখ ভর্তি করে কেক মাখিয়েছে সিয়াদ। মুছতেও দেয়নি, এটা ওকে আমাকে শিখিয়ে দিয়েছিল। বেচারা ওই মুখ নিয়েছিল পুরোটা সময়। অনুষ্ঠান শেষে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে ভয়ে ভয়ে সিয়াদকে নিয়ে রুমে আসলাম। সবাই ঘুমোতে চলে গেছে। রুমে এসে দেখি শুদ্ধ ফ্রেশ হয়ে সাদা গেঞ্জি আর ট্রাউজার পরে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে। সিয়াদকে চেঞ্জ করিয়ে দিলাম আগে। এবার চুপচাপ রুমের বাইরে পা বাড়াবো দুজন। শুদ্ধ ডাক লাগালেন, সিয়াদ। দুজনেই থামলাম। পিপাসা পাচ্ছি কেমন যেন। সিয়াদকেও দেখলাম শুকনো ঢোক গিলতে। ফিসফিসিয়ে ওকে বললাম, কাকে ডাকলো রে? তো তোমাকে। আর কাকে? আমি যাচ্ছি। দিদুন আজ আমাকে ছাড়া ঘুমাবে না বলেছে। বাই। দো লাগাতে যাচ্ছিল ও। হাত টেনে ধরে বললাম, আগে না, ফাঁসলে আপনাকে নিয়েই ফাঁসবো। পিছন ফিরেন। মাম্মাম আমি। তাকা পেছনে। গাল ফুলিয়ে পেছনে তাকালো। শুদ্ধর আওয়াজ আসলো, তোকে ডাকেনি সিয়াদ? চকচকে চোখ করে এক পলক সামনে পিছনে দুজনের দিকে তাকালো। দাঁত কেলিয়ে বলল, তোমাকে ডেকেছে মামাম। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল আমার। সিয়াদের হাত আলগা হতে এক দৌড়ে বেরিয়ে গেল ও রুম থেকে। একটু দম মেরে দাঁড়িয়ে থেকে সবে পা বাড়াতে যাব, শুদ্ধ ঝড়ের বেগে এসে দুম করে দরজা লাগিয়ে দিলেন। সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজে বাঁকা হেসে বললেন, পালাচ্ছিলি? ও না 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 তো পালাবো কেন? ডাকলাম তোকে। সিয়াদকে কেন ঠেললি? আপনি আমাকে সিয়া ডাকেন, ওকে সিয়াদ। এ নিয়ে একটু কনফিউজড হয়ে যাই আমি, এই আর কি। সিয়াদকে ডাকার কোনো কারণ ছিল না আমার। যাই হোক, আম্মু আজ ওকে ছাড়া ঘুমাবে না কেন বলতো? আমি কি করে? শুদ্ধ কোমর জড়িয়ে ধরলেন আমার আচমকাই। কিছুটা চমকে উঠেছি। উনি সে এক টেডি স্মেল দিয়েই বললেন, বাচ্চার মায়ের বাচ্চামোগুলোকে বড্ড কিউট লাগে। যাই হোক, এবার আমার চেহারায় কেক লাগানো শাস্তি ভোগ কর। ওটা তো সিয়াদ। তো তুই বলেছিস ওকে? আমি কি জানি না ভেবেছিস? মাস্টার মাইন্ড তুই। গাল ফুলিয়ে বললাম, প্রতিবার ছেলেকে ছেড়ে আমাকে শাস্তি দেন আপনি। প্ল্যান আমি করি ঠিকই, কিন্তু সেটা তো ও ইনিশিয়েট করে, তাই না? কিন্তু ফল শুধু আমাকে ভোগ করতে হয়। ইটস ইয়োর ফেট। আমি কি করতে পারি? মাথা নিচু করে চুপ রইলাম। এই 6 বছরে তাকে নিজে জ্বালানি, তবে সিয়াদকে দিয়ে অনেক জ্বালিয়েছি। আর প্রতিবার ধরা খেয়ে শাস্তি ভোগও করেছি। শাড়ির নিচ দিয়ে পেটে স্পর্শ পেতে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। উনি বাঁকা হেসে বলেন, সো মিসেস ... আর ইউ রেডি? তার হাসিটা দেখিয়ে নুয়ে গেলাম আমি। শাস্তি আজীবন শিরোধার্য আমার। শুদ্ধ হাত ধরে টেনে বেলকনিতে নিয়ে আসলেন আমাকে। পেছন থেকে জড়িয়ে ধরে চুপ রইলেন কিছুক্ষণ। আকাশে আজও অনেক বড় চাঁদ। সবটা আলো যেন আজ এই বারান্দাতে উৎসর্গ করছে ওই চাঁদ। শুদ্ধ আমার কানের কাছে মুখ নিয়ে হঠাৎই গেয়ে উঠলেন, না জিয়ে জিন্দেগি এক পালফি, তুঝে হোকে জুদা সুনজারা। তার দিক ফিরে তার গালে এক হাত রেখে গাইলাম, বিন তেরে খুঁজছে নারাজ থা দিল, তো মিলা হ্যাঁ তো হ্যাঁ কে রাহা। গলা জড়িয়ে ধরলাম শুদ্ধর। সত্যি আমার সবটাই সে, আর তার সবটাই আমি আর সিয়াদ। বিছানার পাশেই রাখা আমার শুদ্ধর আর সিয়াদের ছবিটা, কিছুদিন আগে তোলা ছবিটা। স্ত্রীর ছবিটা তখনকার পুরো মুহূর্তটাকে মনে করিয়ে দিচ্ছে। 3 জন একসাথে হাসছিলাম না বলে ছবি তুলতে কষ্ট হচ্ছিল তামিম ভাইয়ার। বলেছিল সিয়াদকে কান্তকুতো দিয়ে দুজনে একসাথে হাসতে। হাঁটু গেড়ে বসে মাঝে সিয়াদকে দাঁড় করে দুপাশ থেকে আমি আর শুদ্ধ মিলে কাতকুতো দিচ্ছিলাম ওকে। খিলখিল করে পেট ধরে হেসেছিল ও, আমিও। এর মাঝে আমার কানে গোজা চুল সামনে চলে আসলে শুদ্ধ ডান হাতে তা আবারও কানে গুজে দিচ্ছিলেন আমার। ছবিটা ঠিক তখনই ক্লিক করা হয়। আমি সিয়াদকে কাতকুতো দিতে গিয়েও শুদ্ধর দিকে তাকিয়ে। সিয়াদ পেট ধরে হাসছে আর শুদ্ধ সে এক হাতে আমার কানে চুল গুচ্ছে, আর এক হাতে সিয়াদকে জড়িয়ে সিয়াদের দিকে তাকিয়ে হাসছে। হাঁটু থেকে আমাকে নামিয়ে উঠে দাঁড়ালেন শুদ্ধ। কোলে তুলে নিলেন, কপালে ঠোঁট ছুঁয়ে রুমের দিকে এগুতে এগুতে বললেন, এই তো আমার না আমাদের প্রেমের সার্থকতা, অপেক্ষা রোদ্দুরে পোড়া সার্থকতা। সার্থক আমার ভালোবাসার রোদ্দুর, সার্থক শুদ্ধকে পোড়ানো। সেই সব অপেক্ষা, দূরে যাওয়া, কাছে আসা, কিছু শিহরণে ভরা মুহূর্ত, আর হয়তো অনেকগুলোই কষ্ট মোড়ানো। তবুও ভালোবাসার শ্রান্ত রোদ্দুরে সবই সার্থক সিয়া, সবই সার্থক। এই পূর্ণতাতে আজ সবটাই নিজের সার্থকতা খুঁজে নিতে হতোই তাদের, কারণ শুদ্ধর কাছে ওকে জুড়ে ওর অস্তিত্বকে বাঁচিয়ে রাখা সে রোদ্দুর শুধুই তোর নামে রোদ্দুর সিয়া। গলা জড়িয়ে রেখে তার বুকে মাথা রাখলাম। সে হৃদস্পন্দন প্রতিটা মুহূর্তের মতো এ মুহূর্তেও দামামা বাজিয়ে বলছে, শ্যামা পাখি, শত অপূর্ণতার ভিড়ে তুই আমার পূর্ণতার কারণ। তোকে ছাড়া এই হৃদস্পন্দন কল্পনাও যে বারণ। আর ভালোবাসা, সে তো অপেক্ষার পথ চলেছে বহুদূর, জ্বালিয়েছে পুড়িয়েছে, তবুও প্রাপ্তির স্বস্তি আর ভালোবাসার আভায় রাঙিয়েছে তোর নামের রোদ্দুর, তোর নামের রোদ্দুর।